সাবস্ক্রাইব করো দ্য কেমিস্ট্রি ক্লাব এই চ্যানেলটিকে এবং আগামী ভিডিওগুলির জন্য বেল আইকনটিকে প্রেস করো। হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে আমরা ক্লাস 12-এর হ্যালো অ্যালকেনস অ্যান্ড হ্যালো অ্যারিনস চ্যাপ্টারের একদম লাস্ট ভিডিওতে চলে এসেছি। আজকের ভিডিওটি একটু লেন্দি হবে, অনেকগুলো জিনিস আজকে আমরা শিখব। আমরা এর আগের ভিডিওতে শিখেছি যে কিভাবে আমরা হ্যালো অ্যারিনস প্রস্তুত করতে পারি, সেই টোটাল ডিটেলস সম্পর্কে আমরা মোট অনেকগুলো রিয়াকশান শিখেছিলাম, সেগুলোকে আমি একসাথে পয়েন্ট আউট করে দিয়েছিলাম। প্রায় 14টা মতো রিয়াকশান শিখিয়েছিলাম এবং আজকেও আমরা 14 থেকে 15টা রিয়াকশান শিখব যে হ্যালো অ্যারিনসের কি কি রিয়াকশান দেখা যায় এবং তার মধ্যে কি কি মেকানিজম আছে, কোন কোন কারণে হ্যালো অ্যারিনসের এই রিয়াকশানগুলো হয়, কোন কারণে হয় না, তার ডিটেলস সম্পর্কে শিখব। এছাড়া কিছু পলি হ্যালোজেন যৌগ সমূহ সম্পর্কে শিখব, মানে আমরা কিছু অ্যাপ্লিকেশন অফ হ্যালো অ্যালকেন অ্যান্ড হ্যালো অ্যারিনস সম্পর্কে আজকে আমরা শিখব। ভিডিওটি একটু লেন্দি হবে কিন্তু প্রতিটা জায়গা অত্যন্ত ইম্পর্টেন্ট। তোমাদেরকে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে হবে, তবে কিন্তু তোমাদের সমস্ত রকম ডাউটস ক্লিয়ার হয়ে যাবে। যারা এখনও পর্যন্ত আগের মোট 7টা পার্ট হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিনসের দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা অবশ্যই সেই ভিডিওগুলি দেখে নেবে, তারপর এই ভিডিওটি দেখতে আসবে। আশা করি এই ভিডিওর পরে তোমাদের এই চ্যাপ্টার সম্পর্কে আর কোনো রকম কোনো সমস্যা থাকবে না। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও। তোমরা দেখছো দ্য কেমিস্ট্রি ক্লাব, আমি তোমাদের সাথে আছি দেবব্রত দেবনাথ। তাহলে চলো শুরু করা যাক। বন্ধুরা, আজকে ভিডিওর শুরুতেই আমরা আলোচনা করব হচ্ছে কেমিক্যাল প্রপার্টিজ অফ হ্যালো অ্যারিনস, মানে হ্যালো অ্যারিনস কী কী ধরনের রাসায়নিক বিক্রিয়া দেখায়। রাসায়নিক বিক্রিয়া যখনই শুরু করব তখন আমাদের দুটো কথা সবসময় মাথায় আসে, একটা হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন আর একটা হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। তার মানে একটা হচ্ছে নিউক্লিওফাইল দ্বারা অ্যাটাক হবে, একটা হচ্ছে ইলেকট্রোফাইল দ্বারা অ্যাটাক হবে। আমরা জানি যে নিউক্লিওফাইল কাকে বলে, যে নিজে নেগেটিভ, সে সবসময় কোনো পজিটিভ সেন্টারকে টার্গেট করে যুক্ত হওয়ার জন্য, সেটাকে বলা হচ্ছে নিউক্লিওফাইল, ঠিক আছে। আর সেটা হচ্ছে কি নিউক্লিওফাইল। আর ইলেকট্রোফাইল মানে হচ্ছে যার নিজের কাছে অলরেডি প্লাস চার্জ আছে, সে মাইনাস চার্জের সবসময় সন্ধানে থাকে। ইলেকট্রনের প্রতি যার আসক্তি থাকে, মানে নেগেটিভের প্রতি যার আসক্তি থাকে, তাকে বলা হয় ইলেকট্রোফাইল। ক্লিয়ার হয়েছে? তো এখন ব্যাপারটা হচ্ছে সব থেকে প্রথমে আজকে আমরা আলোচনা করব যে হ্যালো অ্যারিনসের রাসায়নিক ধর্মের মধ্যে কিছু বেসিক কথা তোমাদেরকে একটু বলে দিতে চাই। ফার্স্ট কথা, তোমাদেরকে আগের দিনে আমি বলেছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে, যে যখন কিনা আমরা কোনো রকম কি করব, কোনো রকম হ্যালো অ্যারিনস নিয়ে আলোচনা করব, সেটা এখানে ক্লোরিন থাকতে পারে, সেটা ব্রোমিন থাকতে পারে, সেটা আয়োডিন থাকতে পারে, যাই হোক থাকতে পারে, ঠিক আছে। তো এখান থেকে এই যে কার্বনের সাথে যে ক্লোরিনের যে বন্ধনটা, সেই বন্ধনটা কি হয়, অত্যন্ত স্টেবল হয়। কিভাবে স্টেবল হয় ভালো করে একটু বুঝবে। এখানে আমার কি আছে, ক্লোরিনের কাছে লোন পেয়ার আছে। এই লোন পেয়ারটা দিয়ে ক্লোরিন কি করবে, এই লোন পেয়ারটা দিয়ে ক্লোরিন এখানে রেজোনেন্সে পার্টিসিপেট করবে। আর রেজোনেন্সে যখন সে পার্টিসিপেট করছে, তাহলে তার কাছে এখন বর্তমানে কীরকম জায়গা তৈরি হচ্ছে, তার কাছে এখানে একটা নেগেটিভ চার্জ, এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, এবং এই কার্বনের সাথে যে ক্লোরিনটা, সেটা কি হয়ে যাচ্ছে, সেটা ডাবল বন্ড ক্যারেক্টার পাচ্ছে, তাই তো। তাহলে কার্বনের সাথে ক্লোরিনের যেটা সিঙ্গেল বন্ড ছিল, যদি সিঙ্গেল বন্ডই থাকতো তাহলে হয়তো এখান থেকে এই বন্ধনটা ভেঙে ক্লোরিন মাইনাস হিসেবে বেরিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি দেখাতো। কিন্তু যেহেতু এখানে ক্লোরিনের সাথে কার্বনের কি হচ্ছে, ডাবল বন্ড দেখা যাচ্ছে, এবং সেই ডাবল বন্ডটা কেন তৈরি হচ্ছে, রেজোনেন্সের জন্য তৈরি হচ্ছে, তার জন্য সহজে কিন্তু এই কার্বন ক্লোরিন বন্ধনটা ভাঙবে না, এই বন্ডটা ব্রেক করবে না অত সহজে। তার কারণ কি, কারণ আমরা জানি সিঙ্গেল বন্ডের থেকে ডাবল বন্ড ব্রেক করতে আমার বেশি এনার্জি লাগে। ইয়েস অর নো? ওকে। এবার দেখো, একই সেম ঘটনাটা তো আমার কার ক্ষেত্রে দেখা যায়, ভিনাইলের ক্ষেত্রেও দেখা যায়। ভিনাইল কার্বন কাকে বলে, আমরা কি বলেছিলাম, যে ডাবল বন্ডের সাথে যে কার্বন দুটো যুক্ত থাকে তাকে কি বলা হয়, ভিনাইল কার্বন। এবার এই ডাবল বন্ডের সাথে যে কার্বন আছে, তার সাথে যদি একটা হ্যালোজেন থাকে, সেটা ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যাই থাকুক না কেন, ঠিক আছে, এই ডাটাও সেম জিনিসটা কিন্তু এটার মতোই দেখায়। কি দেখায়, এখানে লোন পেয়ার থাকে, আমরা জানি লোন পেয়ার, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, তার মানে কনজুগেশন, এটা এখানটাতে মুভ করবে, এটা এখানটাতে মুভ করবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে, এই কার্বন আর এই ক্লোরিনের মধ্যে যে বন্ধনটা, সেই বন্ধনটা কি হয়ে যাবে, একটা ডাবল বন্ড ক্যারেক্টার দেখাবে, এটা একটা ডাবল বন্ড ক্যারেক্টার দেখাবে, তাই তো। তাহলে কার্বন আর ক্লোরিনের মধ্যে যখন ডাবল বন্ড ক্যারেক্টার দেখাচ্ছে, তখন সেটা কি হয়ে যাবে ভালো করে বুঝবে,
তখন সেটা কি হয়ে যাবে, অনেক বেশি স্টেবল হয়ে যাবে। এই কারণের জন্য অ্যারোমেটিক বলো বা তোমার ভিনাইলিক বলো, এটাকে কি বলা হয়, এটাকে অ্যারাইল ক্লোরাইড বলা হয়, যে অ্যারোমেটিক গ্রুপের সাথে ডাইরেক্টলি হ্যালোজেনটা রয়েছে বা ক্লোরিনটা রয়েছে, এই জন্য এটাকে আমরা কি বলবো, অ্যারাইল ক্লোরাইড। আর এটাকে কি বলবো আমরা, ভিনাইল ক্লোরাইড। তাই অ্যারাইল হ্যালাইড বা ভিনাইল হ্যালাইডের ক্ষেত্রে কিন্তু সহজে এই হ্যালোজেন মৌলটা কি হয়, বাইরে বেরোতে পারে না। তাই কিন্তু ওরা কি দেখা যায়, একটা নিষ্ক্রিয়তা দেখা যায়, একটা ইনার্টনেস দেখা দেয়। ঠিক আছে, আচ্ছা এছাড়া আরও কিছু পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টগুলো একটু বলে দিই। ধরো তোমাদের কাছে যদি আমরা বলি CH3Cl, মানে একটা হ্যালো অ্যালকেনের কথা বলছি, CH3Cl হ্যালো অ্যালকেন, এই যে কার্বনটার সাথে ক্লোরিনটা যুক্ত রয়েছে, এখানটাতে কোনো এরকম ধরনের রেজোনেন্সের কোনো ব্যাপার নেই, সুতরাং কার্বনের সাথে ক্লোরিনের ডাবল বন্ডের কোনো ব্যাপার নেই, ফলে ক্লোরিনটা ইজিলি বেরিয়ে যেতে পারছে, কোনো সমস্যা নেই। তাই হ্যালো অ্যালকেনের ক্ষেত্রে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হয় না। কিন্তু ব্যাপারটা একটু আরেকটা জিনিস বুঝবে, এই যে কার্বনটা, এই কার্বনটার হাইব্রিডাইজেশন কি, এটা তো sp3 হাইব্রিডাইজেশন। তার কারণ কি, এই কার্বনটার সাথে কি আছে, 4টে সিগমা বন্ড আছে, এই যে 1 2 3 4টে, আমরা জানি 4টে সিগমা হলে সেটা কি হয়, sp3 হয়, 3টে সিগমা হলে কি হয়, sp2 হয়, 2টো সিগমা হলে কি হয়, sp হয়, এটা আমরা শিখে এসেছি। তাহলে এখানে এই কার্বনটা কি আছে, sp3, এই sp3 কার্বনের সাথে ক্লোরিনের পি বন্ডিং করেছে। হ্যাঁ, আবার তুমি যদি ভিনাইলিকের কথা ভাবো, যেটা আমরা এক্ষুনি করলাম, এই যে ভিনাইলিকের কথাটা, এই কার্বনটা যার সাথে কিনা আমার হ্যালোজেনটা যুক্ত আছে, সেই কার্বনটার হাইব্রিডাইজেশন কি, দেখো তো এটা হাইব্রিডাইজেশন কি হয়, 1টা সিগমা, 2টো সিগমা, 3টে সিগমা, আর আমরা জানি 3টে সিগমা মানে সেটা কি, sp2। তাহলে এখানে কার কার ইন্টারাকশন দেখা যাচ্ছে, কার্বনের sp2-র সাথে ক্লোরিনের পি। তাহলে এইখানে sp3p ইন্টারাকশন আর এখানে sp2p ইন্টারাকশন। কেন লিখলাম, এই যে ক্লোরিনের পি অরবিটালের সাথে এটা ইন্টারাকশন করেছে। এখন ঘটনাটা ভালো করে বুঝবে, ভালো করে বোঝার চেষ্টা করো। হ্যাঁ, এখানে sp3, তাহলে এখানে s ক্যারেক্টার কত, 25%, তাই না, 3 আর 1 4, 4টে মিলিয়ে টোটাল 100%। তাহলে এখানে এস কতটা আছে, এখানে এস আছে 25%। ওকে, কারেন্টটা চলে গেল, তোমাদের হয়তো একটুখানি দেখতে অসুবিধা হতে পারে, আমি চেষ্টা করছি আর একটুখানি ফোকাস করে দেওয়ার, আর একটু জুম করে দেওয়ার, তাতে হয়তো একটু সমস্যার সমাধান হবে। কিন্তু আমি এখন ভিডিওটা বন্ধ করতে চাইছি না, কেননা ভিডিওটা বন্ধ করলে মেনলি কী সমস্যা হবে, ভিডিওটা বন্ধ করলে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে যে রিদমটা আমি খুঁজে পেয়েছি, সেই রিদমটা কারেন্ট আসার পরে যদি আমি আবার শুরু করি, সেই রিদমটা আমি কিন্তু সেই একই রকমভাবে করতে পারবো না। ঠিক আছে, তো আমি আপাতত কন্টিনিউ রাখছি, আমি ভিডিওটাকে একটু জুম করে দিচ্ছি তোমাদের, যেন লাইটের অভাবের জন্য তোমাদের দেখতে কোনো অসুবিধা না হয়। ক্লিয়ার হয়েছে? আমি যেটা বলতে নিয়েছিলাম, এখানে 4টে অরবিটাল মিলিয়ে কি হচ্ছে, এখানে 100% হচ্ছে। তাহলে শুধু এসটা কত, শুধু এসটা হচ্ছে 25%, রাইট। আবার এখানে 2 আর 1 3, 3টে মিলিয়ে 100%, তাহলে এখানে এস ক্যারেক্টার কত, 33%। ঠিক আছে, 33.33%। এখানে 25% এস ক্যারেক্টার, এখানে 33% এস ক্যারেক্টার। আমরা কি জানি যে যার যত বেশি এস ক্যারেক্টার তার তত সাইজ ছোট বা ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাই তো। তার মানে এটার ক্ষেত্রে সাইজটা ছোট, এই কার্বনের ক্ষেত্রে কি হচ্ছে, সাইজটা ছোট হচ্ছে আর ইলেকট্রোনেগেটিভিটি বেশি হচ্ছে। ফলে এরা সাইজ ছোট মানে হচ্ছে এরা যথেষ্ট বেশি করে নিজেদের দিকে টেনে রেখেছে, ফলে এই ক্লোরিনটা কিন্তু সহজে বাইরে বেরোতে পারছে না। এখানে এস ক্যারেক্টারটা তুলনামূলকভাবে কম, এর জন্য কি হচ্ছে, এটা যথেষ্ট পরিমাণে ওপেন রয়েছে, সাইজটাও বড় রয়েছে কার্বনের ক্ষেত্রে, তার জন্য এখানে কিন্তু ক্লোরিনটা সহজে বেরোতে পারছে, এখানে কিন্তু সেই ক্লোরিনটা বেরোতে সমস্যা হচ্ছে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? চলো নেক্সট পার্টে আমরা এগোচ্ছি। এছাড়া আর কোন কারণের জন্য আমাদের এই প্রবলেমটা দেখা যায়, যে আমরা হ্যালো অ্যারিনের ক্ষেত্রে খুব বেশি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন পাই না। তার একটা মেজর কারণ আর একটা হচ্ছে, মনে করো আমি এখানে অ্যারোমেটিক একটা গ্রুপ লিখছি, অ্যারোমেটিক গ্রুপ, ঠিক আছে, অ্যারোমেটিক গ্রুপ মানে এটা বেনজিন গ্রুপ ধরলাম একটা, ঠিক আছে, তার সাথে আমার ক্লোরিন কিছু রয়েছে, এটার সাথে মনে করো আমার ক্লোরিন রয়েছে। এবার এখানে কি আছে, এখানে আমার প্রত্যেকটা অরবিটাল যে ওভারল্যাপিংটা করেছে, দেখো একটু ভালো করে লক্ষ্য করো, এখানে হয়তো ডাবল বন্ড রয়েছে, ঠিক আছে, এখানে ডাবল বন্ড রয়েছে, ঠিক আছে, এখানে হয়তো ডাবল বন্ড রয়েছে, বোঝা গেল ব্যাপারটা। এখন ঘটনাটা হচ্ছে এমনভাবেই চারিদিকে ইলেকট্রনের একটা বলয় রয়েছে, যে কোনো নিউক্লিওফাইল যদি অ্যাটাকও করতে চায় তাহলে সেটা কি করবে, ওখানে এই এখানকার যে বলয়ের যে ইলেকট্রনগুলো, সেই ইলেকট্রন দ্বারা কি হবে, বাধাপ্রাপ্ত হবে, মানে তারা রিপালশন হবে, মানে তারা পরস্পরের সাথে বিকর্ষণ হবে। ঠিক আছে, এই কারণের জন্য কি হচ্ছে, এই কারণের জন্য নিউক্লিওফাইল কখনোই এখানে অ্যাটাক করতে পারে না, কেননা বেনজিন বলয়ের ওপরে বা নিচের দিকে সবসময় কি থাকে, একটা ইলেকট্রনের বলয় ঘেরা থাকে, ডাবল বন্ড আছে, পাই ইলেকট্রন আছে, আর পাই ইলেকট্রন থাকলে এই ধরনের ব্যাপারগুলো আসবে। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? চলো নেক্সট একটা জিনিস আমি তোমাদেরকে বলছি, এই জিনিসগুলো যদি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে থাকে, তাহলে এবার আমরা ঢুকবো ডাইরেক্টলি রিয়াকশানের মধ্যে। যখনই আমরা রিয়াকশানে ঢুকবো তখন আমাদেরকে মাথায় রাখতে হবে, রিয়াকশান মানে হচ্ছে আমাদের হ্যালো অ্যারিন
হ্যালোয়ারেন্সের সম্ভাব্য তত ধরনের রিয়াকশন করব যেগুলো ওরা করতে পারে। আমরা এতক্ষণ দেখছিলাম যে কোন কোন কারণে তারা রিয়াকশন করতে পারে না, তবু তারা যে সমস্ত রিয়াকশনগুলো করে সেগুলো কিন্তু আমাদেরকে এবার দেখতে হবে। ক্লিয়ার হয়েছে? সব থেকে প্রথমে ফার্স্ট 1 নাম্বার তোমরা নর্মালি হেডিং করো হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, যখনই তোমরা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন মানে তোমার নিউক্লিওফাইল দ্বারা অ্যাটাক করবে, রাইট? তো সব থেকে প্রথমে 1 নাম্বার রিয়াকশনটা দেখো, বলছে মনে করো তোমার কাছে ক্লোরোবেনজিন আছে, খুব ইন্টারেস্টিং রিয়াকশন। ধরো ক্লোরোবেনজিন আছে, ঠিক আছে? এই যে ক্লোরোবেনজিনটা আছে, এই ক্লোরোবেনজিনের মধ্যে তুমি কি দিচ্ছ? তুমি NaOH সলিউশন দিচ্ছ, মানে একটা ক্ষারীয় দ্রবণ দিচ্ছ, NaOH সলিউশন। আর তার সাথে কি দিচ্ছ? তার সাথে তুমি দিচ্ছ হচ্ছে প্রায় 350 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আর 300 অ্যাটমসফিয়ার প্রেশার। দেখো মানে কত হাই সিচুয়েশন। আমরা তো জানি এখান থেকে ক্লোরিন সহজে বেরোতে চাইছে না, তবু যদি আমাকে জোর করে ওখান থেকে বের করতে হয় তাহলে কি করতে হবে? আমাকে প্রচুর হাই টেম্পারেচার দিতে হবে এই বন্ধনটাকে ভাঙার জন্য, আর তার সাথে প্রচুর প্রেশারও দিতে হবে। এবার দেখো কি হয় এখান থেকে ঘটনাটা। এখান থেকে এই হাইড্রোজেনটা এই সিএলকে নিয়ে HCl হয়ে বেরিয়ে চলে যায়, পড়ে থাকলো কি? ONA। তাহলে এটা এখানে একটা ইন্টারমিডিয়েট কি তৈরি হয়? এটা এখানটাতে তৈরি হয় ONA, ঠিক আছে? ONA, এটাকে বলা হয় হচ্ছে সোডিয়াম ফেনক্সাইড। এটাকে কি বলা হয়? সোডিয়াম ফেনক্সাইড। তাহলে ক্লোরোবেনজিনের মধ্যে NaOH সলিউশন দিলাম, হাই টেম্পারেচার হাই প্রেসারে, কি তৈরি হলো? সোডিয়াম ফেনক্সাইড তৈরি হলো। এইবার নেক্সট স্টেপে এটার মধ্যে যদি আমি আবার HCl সলিউশন দেই, যখনই আমি এটার মধ্যে লঘু HCl সলিউশন দেব তখন কি হবে? তখন লঘু HCl সলিউশন দিলে এই সোডিয়ামটা এই সিএলকে নিয়ে কি হয়ে যাবে? NaCl হয়ে বেরিয়ে চলে যাবে। আর ওখানে কি আছে? ওখানে ওপরে অক্সিজেন আছে, এই অক্সিজেনের সাথে এই হাইড্রোজেনটা যুক্ত হয়ে গিয়ে এটা ফেনল তৈরি করবে। বলো রিয়াকশনটা বুঝতে পেরেছো? কি করতে হচ্ছে আমাকে? প্রচুর হাই টেম্পারেচার দিতে হচ্ছে, প্রচুর হাই প্রেশার দিতে হচ্ছে। তার জন্য কি হচ্ছে? তার জন্য ক্লোরোবেনজিনটা প্রথমে আমার কি তৈরি করছে? আমার সোডিয়াম ফেনক্সাইড তৈরি করছে, তারপরে গিয়ে সেটা ফেনল তৈরি করছে। তার মানে NaOH সলিউশনে আমি টেম্পারেচার দিয়ে তার মধ্যে আবার সেই মিডিয়ামটাকে আমি আম্লিক করলাম, মানে অ্যাসিডিক করলাম, তারপরে গিয়ে আমি এখান থেকে একটা প্রোডাক্ট পেলাম। এতটুকু ক্লিয়ার হয়েছে সবার কাছে? 1 নাম্বার রিয়াকশনটা বুঝতে পেরেছো? বলছে এখানে আমি একটা ঘটনা ঘটাতে পারি। কি ঘটনা ঘটাতে পারি? আমরা কি জানি ক্লোরিনটা কি? ক্লোরিনটার কি আছে? এরা অর্থ এবং প্যারা ডাইরেক্টিং গ্রুপ। তার মানে এরা যখন রেজোনেন্সে পার্টিসিপেট করে, হ্যাঁ এটা আমি তোমাদেরকে জাস্ট নলেজ পারপাসে বলছি, এরা যখন রেজোনেন্সে পার্টিসিপেট করে, এই এখানটাতে ইলেকট্রন দিল, এই ডাবল বন্ডের ইলেকট্রনটা কোথায় গেল? এখানে গেল। তার মানে আমার কাছে তৈরি কি হলো? আমার কাছে তৈরি হলো হচ্ছে এখানে মাইনাস চার্জ, এটা ডাবল বন্ড হয়ে গেল, এটা ক্লোরিন প্লাস হয়ে গেল, এখানে ডাবল আছে, এখানে ডাবল আছে। পরের স্টেপে কি হবে? এটা এখানটাতে যাবে, এটা এখানটাতে যাবে। তাহলে আমার কি তৈরি হচ্ছে? একটু ভালো করে দেখো, এটা ডাবল হয়ে গেল, এটা ডাবল হয়ে গেল, এটা মাইনাস হয়ে গেল, এটা ডাবল বন্ডে ক্লোরিন প্লাস হয়ে গেল। এরপরের স্টেপটাতে কি যাবে? এটা এখানটাতে যাবে, এটা এখানটাতে যাবে। তাহলে আলটিমেটলি আমার এখান থেকে আবার কি তৈরি হবে? এখান থেকে আমার তৈরি হবে হচ্ছে এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, এখানে মাইনাস, এখানে ক্লোরিন। আবার এরপরের স্টেপে এখান থেকে এখানে চলে যাবে, এখান থেকে। তাহলে ভালো করে দেখো ক্লোরিনটা কি করছে? ক্লোরিনটা শুধুমাত্র এই যে অর্থ পজিশন, এটাও একটা অর্থ পজিশন, এটাও একটা অর্থ পজিশন, আর এটা প্যারা পজিশন, অর্থ আর প্যারা পজিশন দুটোতে কিছু পরিমাণে মাইনাস চার্জ তৈরি করছে। এটা একটা ফ্যাক্টর। তাহলে ক্লোরিন রেজোনেন্সের মাধ্যমে কোন কোন পজিশনে মাইনাস ঢোকাতে পারলো? কোথায় কোথায়? এখানে মানে অর্থ পজিশনে আর প্যারা পজিশনে মাইনাস ঢোকাতে পারলো। আবার ক্লোরিন নিজে কি মাইনাস আই এফেক্ট আছে, তার মানে ওই ইলেকট্রন নিজের দিকে টেনে নেয়। তাহলে ফলে বেনজিন বলয় থেকে সামগ্রিকভাবে ক্লোরিন কি করবে? নিজের দিকে ইলেকট্রন টেনে নিতে চাইবে। এবার যেহেতু ক্লোরিন নিজের দিকে ইলেকট্রন টেনে নিতে চায়, তার মানে বেনজিন বলয়ে আমার ইলেকট্রনের ঘনত্ব এখন কমে গেল। হ্যাঁ, ইলেকট্রনের ঘনত্ব যদি কমে যায় তাহলে এখানে কি করবে? এখানে বলো ইলেকট্রনের ঘনত্ব যদি কমে যায় তাহলে সেটা একটা ফ্যাক্টর কাজ করছে। আবার রেজোনেন্সের জন্য অর্থ আর প্যারা পজিশনে কিছুটা হলেও মাইনাস চার্জ জেনারেট করছে, সেটা একটা ফ্যাক্টর কাজ করছে। এই দুটো সামগ্রিক ফ্যাক্টর মিলিয়ে ক্লোরিন কি করে? এই অর্থ পজিশন আর প্যারা পজিশনেই কখনো কোনো গ্রুপকে ঢোকাতে সক্ষম হয়। বোঝা গেল ব্যাপারটা? এর জন্য আমরা আগের ক্লাসেও বলেছি যে ক্লোরিনকে কেন অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপ বলে। তার একটাই কারণ, তার কারণ হচ্ছে ক্লোরিন কি করছে? এখানে সুন্দর করে বলো কি করছে? অর্থ আর প্যারা পজিশনে একটা চার্জ তৈরি করতে পারছে, রাইট? তাহলে এবার এখানে আমি তোমাদেরকে কিছু কথা বলি, মনে করো এরকম হচ্ছে, ভালো করে বুঝবে। হ্যাঁ, দারুণ ইন্টারেস্টিং কনসেপ্ট। সাপোজ তোমার কাছে তুমি কি করলে? তুমি এই ক্লোরোবেনজিনটাকে নিলে, তুমি দেখছো যে এখান থেকে ক্লোরিনটা বের করা খুব টাফ হয়ে যাচ্ছে, আমাকে প্রচুর হিট দিতে হচ্ছে, প্রচুর প্রেশার দিতে হচ্ছে। তুমি কি করলে? তুমি এখানে একটা কি গ্রুপ ঢুকিয়ে দিলে? তুমি এখানে একটা
নাইট্রো গ্রুপ ঢুকিয়ে দিলে, নাইট্রো গ্রুপ কি করে, নাইট্রো গ্রুপ ইলেকট্রনকে নিজের দিকে টানে, নাইট্রো গ্রুপের মাইনাস আই এফেক্ট আছে, তাহলে নাইট্রো গ্রুপকে তুমি ঢুকিয়ে দিলে, মানে এটা একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কাকে বলে, যে কিনা ইলেকট্রনকে নিজের দিকে টানে, রাইট। এবার ভালো করে বোঝার চেষ্টা করো, ক্লোরিন নিজের দিকে ইলেকট্রন টেনে নিচ্ছিল, হ্যাঁ। এবার যদি নাইট্রো গ্রুপটাকে এখানে ঢুকিয়ে দেই, তাহলে নাইট্রো গ্রুপটা কি করছে, নিজের দিকে আবার কিছুটা পরিমাণে ইলেকট্রন টানছে, ফলে আমার এখান থেকে কি হচ্ছে, এই ক্লোরিনটা তুলনামূলকভাবে একটু ইজিলি বেরোতে পারছে। ভালো করে বোঝার চেষ্টা করো, কিন্তু যে ক্লোরিনটা, ভালো করে বোঝো, যে ক্লোরিনটা নিজের দিকে সমস্ত ইলেকট্রন টেনে নিচ্ছিল, আবার রেজোনেন্সের জন্য মানে এখানে মাইনাস চার্জ দিচ্ছিল, এখানে মাইনাস চার্জ দিচ্ছিল, এখানে মাইনাস চার্জ দিচ্ছিল, সেই ক্লোরিনটাকে আমার বের করতে প্রচণ্ড অসুবিধা হচ্ছিল। এখানে আমি একটা কি করলাম, একটা গ্রুপ ঢুকিয়ে দিলাম, যে গ্রুপটা কি করছে, ওই ক্লোরিনের দিক থেকে ইলেকট্রনটা নিজের দিকে কিছুটা হলেও টেনে নিচ্ছে। যখনই টেনে নিচ্ছে তখন কার্বন আর ক্লোরিনের মধ্যে কি হচ্ছে, ইলেকট্রনের যে ঘনত্ব কিছুটা হলেও কমে যাচ্ছে, ফলে এখান থেকে কিছুটা হলেও ইজিলি এই ক্লোরিনটা ভেঙে বাইরের দিকে বেরোনোর সুযোগ হচ্ছে। তার মানে এখানে 350 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের দরকার হচ্ছিল, এখানে আর এত ডিগ্রি সেন্টিগ্রেডের দরকার হবে না, একটুখানি অল্প টেম্পারেচার দিলেই আমি এখান থেকে ক্লোরিনটাকে বের করতে পারবো। বলছে এই মেন্টালিটিটাকে আমাদেরকে ইউজ করতে হবে পরের 4টে রিয়াকশানে। ভালো করে দেখো, 1 নাম্বার রিয়াকশানটা ক্লিয়ার হয়ে গেছে, তাহলে 2 নাম্বার রিয়াকশানটা আমি কি করব, হেভি ইন্টারেস্টিং, এক্ষুনি তোমাদের 4টে রিয়াকশান মুখস্থ হয়ে যাবে। 2 নাম্বার রিয়াকশানটায় কি করব, আমি নিয়েছিলাম ক্লোরোবেনজিন, আমি টুক করে কি করলাম, একটা NO2 গ্রুপ ঢুকিয়ে দিলাম, কোথায়, প্যারা পজিশনে। 3 নাম্বারে আমি কি করব, আমি নিয়েছিলাম প্রথমে ক্লোরোবেনজিন, এবার আমি কি করলাম, প্যারার সাথে সাথে অর্থতেও একটা নাইট্রো গ্রুপ ঢুকিয়ে দিলাম। আমি 4 নাম্বারে কি করব, নিয়েছিলাম আমি প্রথমে ক্লোরোবেনজিন, এবার আমি দুটো অর্থতেই দিয়ে দেবো দুটো নাইট্রো গ্রুপ, আর একটা প্যারাতেও দিয়ে দেবো নাইট্রো গ্রুপ। এবার আমাকে বলো তো, সিম্পল, তোমরা দেখেই বুঝতে পারছো। এখান থেকে যদি আমি এরকম তৈরি করতে চাই, এখান থেকে এই ক্লোরিনটাকে আমি বের করে দিয়ে এখানে একটা OH ঢোকাবো, এখানে আমি কি করব, NO2 থাকবে আমার যেরকম, এখান থেকে আমি কি করব, সেমভাবে আমি এখানে কি করব, এখানে OH ঢোকাবো, এখানে আমার NO2 থাকবে, এখানে আমার NO2 থাকবে, রাইট। এবং তারপরেরটাতে কি করব, সেমভাবে আমার কি হবে, এখানটাতে আমার 3টেতে 3টে NO2 থাকবে, হ্যাঁ, 3টেতে 3টে NO2 থাকবে, আর তার সাথে আমার এখানে OH ঢুকে যাবে। তো ডেফিনেটলি একটা জিনিস তো বুঝতে পেরে গেছো ততক্ষণে, যে একটা NO2 ঢুকলে প্রথমে লাগছো 350 ডিগ্রি সেন্টিগ্রেড, এখন কত লাগবে জানো, 170 ডিগ্রি সেন্টিগ্রেড। দুটো NO2 দিয়ে দিলাম, আরও ইলেকট্রন টেনে নিচ্ছে, এবার রিয়াকশনটা হয়ে যাবে 95 ডিগ্রি সেন্টিগ্রেড। 3টে NO2 দিয়ে দিলাম, এতই ইলেকট্রন টেনে নেবে নিজেদের দিকে যে এটা মাত্র 50 ডিগ্রি সেন্টিগ্রেডে রিয়াকশনটা হয়ে যাবে। এখানে আমরা কি দিয়েছিলাম, NaOH দিয়েছিলাম, আর তার সাথে পরের স্টেপে কি দিয়েছিলাম, আমরা HCl দিয়েছিলাম। এখানেও কি করব, NaOH দেবো, তার পরের স্টেপে HCl দেবো। এখানে NaOH দেওয়ারই দরকার হবে না, এখানে ডাইরেক্ট তুমি যদি জল দিয়ে তুমি রিয়াকশন করে দাও তাহলেই তোমার রিয়াকশন কমপ্লিট হয়ে যাবে। ব্যাপারটা বোঝা পেরেছো, 4টে রিয়াকশন হয়ে গেল। কিন্তু একটা হচ্ছে নর্মাল ক্লোরোবেনজিন থেকে নর্মাল ফেনল তৈরি হচ্ছে, NaOH দিচ্ছি, HCl দিচ্ছি, 350 ডিগ্রি সেন্টিগ্রেড ফার্স্ট রিয়াকশন, সেকেন্ড রিয়াকশন 170, থার্ড রিয়াকশন 95, ফোর্থ রিয়াকশন 50। তার মানে এই NO2 গ্রুপ ইউজ করার জন্য কি হচ্ছে, এটা কিন্তু খুব সুন্দর করে তাড়াতাড়ি করে রিয়াকশন করছে, ঠিক আছে। ইভেন তোমাদেরকে একটা কথা বলে দেই, এটা তো আমরা অর্থ আর প্যারা পজিশনে, মানে আমরা কি করলাম, এটা অর্থ ক্লোরো নাইট্রোবেনজিন, এটা হচ্ছে প্যারা ক্লোরো নাইট্রোবেনজিন, হ্যাঁ। এখানে হচ্ছে এটা তোমার, এখানে এটাকে আমি কি বলবো, ভালো করে বুঝবে, এখানে যখন কিনা আমরা অর্থ আর প্যারা সবগুলোতেই আমরা নিচ্ছি, তখন মেনলি ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, NO2 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 এই তিনটেই নিজের দিয়ে। আচ্ছা, NO2 দিলে এটা কেন স্থিতিশীল হচ্ছে, কি করে NO2টা দেওয়ার জন্য ওই ক্লোরিনটা সুন্দর করে বেরোতে পারছে, তার মেকানিজমটা দেখতে চাইছো? দেখো, তোমাদেরকে মেকানিজমটা দেখিয়ে দিই। তাহলে 4টে রিয়াকশন মুখস্থ হলো তো, 4টে রিয়াকশন মুখস্থ হয়ে গেল। পাতি রিয়াকশন, ঠিক আছে, চলো একটুখানি মেকানিজমটা দেখিয়ে দিই। পাতি মেকানিজম একটা, এই দেখো কি আছে আমার এই হচ্ছে আমার ক্লোরোবেনজিন ছিল, আমার এই হচ্ছে আমার নাইট্রো গ্রুপ ছিল, ঠিক আছে, এখানে প্লাস এখানে মাইনাস, ঠিক আছে। নাইট্রোজেনের যোজ্যতা কত, 1 2 3 4 হয়ে গেছে, আমরা জানি নাইট্রোজেনের যোজ্যতা কত হয়, 3 হয়, এখানে 4 হয়ে গেছে বলে আমি প্লাস মাইনাস দিয়ে এটাকে ব্যালেন্স করেছি। আমি কি করব, এটার মধ্যে OH ঢোকাবো, ক্লোরিনকে বের করবো, OH ঢোকা, চলো আমি এখান থেকে এখানে এটা ভাবলাম এটা OH ঢুকলো, তাহলে এখানে কি হয়ে যাবে, এটা এখানটাতে এখানে চলে আসবে, হ্যাঁ। তাহলে পরের স্টেপটা কি হবে বলো, পরের স্টেপটা কি দাঁড়াবে, এটা এখান থেকে সরে গিয়ে এখানে মাইনাস দাঁড়াবে, হ্যাঁ। তারপরের স্টেপ
স্টেপটা কি দাঁড়াবে, এখান থেকে এখানে চলে যাবে। তাহলে তারপরের স্টেপটা কি দাঁড়াবে বলো, বলে ফেলো। তাহলে তারপরের স্টেপটা এটা এখানটায় চলে গেল, এটা এখানটাতে মাইনাস হয়ে গেল। এই মাইনাসটা কি করবে দেখো তো, মাইনাস সিঙ্গেল বন্ড ডাবল বন্ড রেজোনেন্স হবে তো। এই দেখো এটা এখানটাতে যাবে, এটা এখানটাতে যাবে, হলো। তাহলে আমার পরের স্টেপটা কি হবে, তার পরের স্টেপটাতে এই যে অক্সিজেনটা সিঙ্গেল হয়ে গেল, এটা মাইনাস হয়ে গেল, আর এটা কি হয়ে গেল, এটা ডাবল হয়ে গেল। হ্যাঁ, তারপরের স্টেপটা কি হবে, আবার ফার্দার রিভার্স হবে, এটা এখানটাতে চলে যাবে, এটা এখানটাতে চলে যাবে। ক্লিয়ার হলো? তাহলে তারপরের স্টেপটা আমার কি দাঁড়াবে, আমার এটা দাঁড়াবে হচ্ছে ডাবল বন্ড, আর এটা দাঁড়াবে হচ্ছে ডাবল বন্ড। আর যখন এটা এখানটাতে চলে যাবে, হ্যাঁ, তখন এটা কি হয়ে যাবে ভালো করে দেখো, এটা যখনই এখান থেকে মুভ করে এখানে চলে গেল, এখান থেকে মুভ করে প্রথমে এখানে যাবে, তখন এটা আলটিমেটলি এবার কি হয়ে যাবে, এটা এখানটায় চলে যাবে। তাহলে আলটিমেটলি আমার এখানে তৈরিটা কি হবে, আমার এখানে তৈরি হবে হচ্ছে এটা এখানে দাঁড়াবে, এটা এখানে দাঁড়াবে, আর এখানে মাইনাস চার্জটা চলে যাবে। আবার এখানে যখন মাইনাস চার্জটা চলে যাবে তখন এটা এখানটাতে আসবে, রাইট? যখনই এটা এখানটাতে আসবে তখন এই যে ওএইচটা এখানে যুক্ত হয়েছিল, এই যে ওএইচটা যুক্ত হয়েছিল, এটা এখানে চলে যাবে, ক্লোরিনটা এখান থেকে বেরিয়ে চলে যাবে। তাহলে আলটিমেটলি আমার তৈরি কি হবে, আলটিমেটলি আমার তৈরি কি হবে, এই ক্লোরিনটা যদি এখান থেকে চলে যায়, এখানে ডাইরেক্টলি ওএইচটা চলে আসবে, আর এটা ডাবল বন্ড হয়ে যাবে। তাহলে আলটিমেটলি মেকানিজমের মাধ্যমে আমরা কি দেখাতে চাইলাম, এই যে কার্বনের মাথায় যে মাইনাস চার্জটা তৈরি হয়েছিল, মানে কার্বো অ্যানায়ন যেটা তৈরি হয়েছিল, সেটা নাইট্রো গ্রুপের সাথে রেজোনেন্সে পার্টিসিপেট করেছিল, ফলে স্থিতিশীল হয়েছিল। আমরা জানি যে যত ভালো রেজোনেন্স দেখাতে পারবে সে তত বেশি স্থিতিশীল হবে। দেখো স্থিতিশীল হয়েছে, স্টেবল হয়েছে, তার জন্য এই মেকানিজমটা ওরা ফলো করছে। ঠিক আছে? আচ্ছা, একটা ছোট্ট মনে প্রশ্ন আসছে না, যে যদি দাদা এরকম হতো, সাপোজ কথার কথা বলছি, আমার কাছে নর্মাল ক্লোরোবেনজিন আছে, আর আমার কাছে তার জায়গাতে, মানে এটা সম্ভব না, তবু আমরা ধরে নিলাম নাইট্রো গ্রুপটা আছে কোন পজিশনে, মেটা পজিশনে। আমরা অর্থ আর প্যারা দিয়ে দেখে নিয়েছি। দাদা তাহলে আমাকে একটু বলো তো, যে এটার ক্ষেত্রে কি কিচ্ছু ঘটনা ঘটবে না? বলছে হ্যাঁ, এটার ক্ষেত্রে আমরা যদি এই ক্লোরোবেনজিন থেকে ফেনল তৈরি করতে যাই, আর এইখানে এই মেটা থেকে আমরা যদি এরকম বানাতে চাই, তাহলে কি হবে জানো তো, এটার থেকে এটা বেশি সক্রিয় হবে, এটা অনেক বেশি ভালো হবে। মানে এটা এতটাই বাজে যে এটার থেকে এটাও বেশি ভালো হবে। মেটা তাও ভালো হচ্ছে, কেন ভালো হচ্ছে দেখো, এ দেখো এখান থেকে ক্লোরিন লোন পেয়ার দিল, এদিকে আসলো, ধরো আমি এটাকে এইভাবে আঁকছি, ধরো এইভাবে আঁকছি, তাহলে এটা কোথায় আসলো, এখানটাতে আসলো। হ্যাঁ, তাহলে এই মুহূর্তে আমার কাছে কি আছে, এখানে মাইনাস চার্জ আছে, আর এখানে কি আছে, ডাবল বন্ড আছে। হ্যাঁ, আচ্ছা এইবার ভালো করে বোঝার চেষ্টা করো, বা এটা ডাবল বন্ড, বা এটাকে তুমি এভাবেও ধরতে পারো, যে এখানে তোমার যদি ওএইচটা ঢোকে, তাহলে ডেফিনেটলি এখানটাতে কি হবে, এটা মাইনাস চার্জ হয়ে গেল, এটা এখানটাতে আসবে, এটা এখানটাতে যাবে, তাহলে এখানটাতে যে মাইনাস চার্জটা আসে, এটা হয়ে যাচ্ছে ডাবল বন্ড, তাই তো? এটা হয়ে যাচ্ছে ডাবল বন্ড, আর এটা হয়ে যাচ্ছে আমার টোটাল তখন মাইনাস চার্জ। ভালো করে দেখো তো, এটা এইদিকে মানে নাইট্রো গ্রুপের ভেতরে ওটা ঢুকলোই না, মানে নাইট্রো গ্রুপ রেজোনেন্সে পার্টিসিপেটই করলো না, মেটা পজিশনের নাইট্রো গ্রুপ রেজোনেন্সে পার্টিসিপেটই করলো না, কিন্তু বেনজিন বলয়ের মধ্যে তো ইলেকট্রন কি হয়েছে, রেজোনেন্সে পার্টিসিপেট করেছে। তার মানে এখানে ঘটনাটা কি দাঁড়াবে, ঘটনাটা এটাই দাঁড়াবে যে এই যে বেনজিন বলয়ের ভেতরে রেজোনেন্সটা হয়েছে, তার জন্য কি করেছে, ওটা স্থিতিশীলতা পেয়েছে, যেটার স্থিতিশীলতা কিনা নর্মাল ক্লোরোবেনজিন যখন ছিল তার থেকে বেশি। তাহলে তোমাদের যদি এরকম একটা প্রশ্ন আসে, লিখে নাও প্রশ্নটা, যে ক্লোরোবেনজিনের থেকে মেটাক্লোরোনাইট্রোবেনজিন অধিক সক্রিয় হয় কেন? তার একটাই কারণ, যে এখানে নাইট্রো গ্রুপটা হয়তো রেজোনেন্সে পার্টিসিপেট করছে না, কিন্তু এখানে যেটা রেজোনেন্সে পার্টিসিপেট করছে সেটা কিভাবে স্টেবল হচ্ছে, সেটা কিন্তু বেনজিন বলয়ের ভেতর থেকে স্টেবল হচ্ছে। চলো, 4টে রিয়াকশন আমরা পড়েছিলাম, 5 নাম্বার রিয়াকশনটা পড়ে ফেলি। একদম সিম্পল একটা রিয়াকশন, আমরা কি দেখব, আমরা ক্লোরোবেনজিন লিখবো, এটা 5 নাম্বার রিয়াকশন, ক্লোরোবেনজিন লিখবো, তার সাথে NH3 দেব, তার সাথে CU2O কিউ প্লাস অক্সাইড দেবো, 475 কেলভিন টেম্পারেচার দেবো। এই যে 475 কেলভিন যে টেম্পারেচারটা দিচ্ছি, এই 475 কেলভিন টেম্পারেচারটা দেওয়াতে বুঝতেই পারছো এত হাই টেম্পারেচার, তার জন্যই নর্মাল ক্লোরোবেনজিন থেকে আমার ক্লোরিনটা বেরোচ্ছে। তার মানে এরপরে যদি আমি ফার্দার অন্য কোনো রিয়াকশনও করি, আমি কথার কথা বলছি, যে এখানে যদি আমি ক্লোরোবেনজিন শুধু থাকে, তার মানে বুঝতে হবে তোমাকে এখানে একটা হাই টেম্পারেচার দিতে হবে, তবেই গিয়ে সেটা ভাঙবে। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে কি হচ্ছে দেখো, NH3 আছে মানে কি, এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা Cl কে নিয়ে কি হবে, এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা Cl কে নিয়ে কি হবে, HCl হয়ে বেরিয়ে যাবে। তাহলে এখানে পড়ে থাকবে কি, NH2 পড়ে থাকবে, আর এখান থেকে হাইড্রোজেন, এখান থেকে Cl কে নিয়ে HCl হয়ে বেরিয়ে গেলে এই NH2টা এখানটাতে চলে আসবে। তাহলে আমার তৈরি হবে কি, আমার তৈরি হবে হচ্ছে অ্যানিলিন। দেখো, ক্লোরোবেনজিন থেকে অ্যানিলিন তৈরি করছি, খুব টাফ, কিন্তু তৈরি করছি কিভাবে, আমাকে এত টেম্পারেচার হাই দিয়ে আমাকে এটা আমি বানাতে পারছি। নেক্সট একটা রিয়াকশন দেখাচ্ছি তোমাদেরকে, ধরো CuCN আছে,
CuCN আছে, এখানেও আমি কি করছি, এখানে আমাকে এরকম হাই টেম্পারেচার দিতে হচ্ছে, তার সাথে আমাকে পিরিডিন দ্রাবকের উপস্থিতিতে আমাকে কাজটা করতে হচ্ছে। এখানে আমার কি হবে, এটা কপারটা Cl এর সাথে কিউপ্রাস ক্লোরাইড হয়ে CuCl হয়ে বেরিয়ে যাবে। এখানে আমার তৈরি কি হবে, এখানে আমার সায়ানোবেনজিন তৈরি হবে। এখানে আমার কি তৈরি হবে, সায়ানোবেনজিন তৈরি হবে। দেখো 6টা রিয়াকশান করলাম, 6টাই ক্লোরোবেনজিন দিয়ে করলাম। পার্থক্য কি, চলো একবার মুখে মুখে বলে ফেলো দেখি। 6টা রিয়াকশান মুখে মুখে বলে ফেলো বন্ধুরা। রেডি, 1 2 3 স্টার্ট। নর্মাল কি ছিল, ক্লোরোবেনজিন, তার সাথে আমি কি করলাম, 350 ডিগ্রি সেন্টিগ্রেড দিলাম, NaOH দিলাম, তার সাথে HCl দিলাম, হ্যাঁ 300 অ্যাটমসফিয়ার প্রেশার দিলাম, ঠিক আছে। তারপরে গিয়ে এটা কি তৈরি করলো, এটা তৈরি করলো ফেনল। হ্যাঁ সেম জিনিস আমি কি করব, শুধু একটা নাইট্রো গ্রুপ ঢুকিয়ে দেবো প্যারা পজিশনে, টেম্পারেচার কমে হয়ে গেলে 170 ডিগ্রি সেন্টিগ্রেড, বাকি সব কিছু সেম থাকবে, NaOH থাকবে, HClও থাকবে, প্রেশারটা থাকবে না। তখন ওটা কি হয়ে যাবে, তখন এটা Cl এর জায়গায় OH, এখানে NO2 ইজিলি ঢুকে যেতে পারবে, ঠিক আছে। 3 নাম্বার রিয়াকশনটা কি করব, 3 নাম্বার রিয়াকশনটাতে এখানে একটা NO2 দিয়ে দেবো, এটা হয়ে যাবে কত ডিগ্রি, এটা হয়ে যাবে 95 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, এখানে হয়ে যাবে NO2। 4 নাম্বার রিয়াকশনটাতে কি করব, এখানে দিয়ে দেবো একটা NO2, এখানে NO2 হয়ে যাবে, এটা 95 ডিগ্রি লাগবে না, এটা 50 ডিগ্রিতে হয়ে যাবে, আর নর্মাল জল দিলে হয়ে যাবে। 5 নাম্বার রিয়াকশনটাতে কি করলাম, ক্লোরোবেনজিন, তার সাথে কি করলাম বলো, কি মেশালাম, NH3 মেশালাম, Cu2 মেশালাম, তার সাথে 475 কেলভিন উষ্ণতা দিলাম, এখান থেকে একটা হাইড্রোজেন HCl নিয়ে বেরিয়ে যাবে, আমার তৈরি কি হবে, আমার তৈরি হবে হচ্ছে অ্যানিলিন। আর লাস্ট রিয়াকশনটা কি করলাম আমরা, এরকমই নর্মাল একটা ক্লোরোবেনজিন ছিল, তার সাথে আমি কি করলাম, CuCN দিলাম, একই রকম টেম্পারেচার দিলাম পিরিডিন উপস্থিতিতে, এবং সেটা কি হয়ে যাবে, সায়ানোবেনজিন তৈরি হবে। বলো 6টা রিয়াকশন মুখস্থ হয়েছে, হ্যাঁ হ্যালোয়ারিনে 6টা রিয়াকশন হয়েছে। চলো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনে আর কোনো রিয়াকশন নেই, এবার আমরা করব ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। বুঝতেই পারছো, একটু আগেই বলেছি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন মানে কি হবে, আমার এটার সাথে এই যে হ্যালোয়ারিনটা আছে, কোনো একটা ইলেকট্রোফাইল এটার সাথে যুক্ত হবে। আচ্ছা ইলেকট্রোফাইল যুক্ত হবে কখন, ও নিজে পজিটিভ, তাহলে ও সবসময় নেগেটিভ সেন্টার খুঁজছে, তার মানে এটার মধ্যে সবথেকে বেশি নেগেটিভ যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে ও অ্যাটাক করবে। আমরা একটু আগে কি বলেছি, হ্যালোজেন যখন রেজোনেন্সে পার্টিসিপেট করে তখন কোন কোন পজিশনে নেগেটিভটা থাকে, একটা হচ্ছে অর্থ পজিশনে, একটা হচ্ছে প্যারা পজিশনে, আর একটা হচ্ছে অর্থ পজিশনে। তাহলে এই অর্থ পজিশন আর প্যারা পজিশনে শুধুমাত্র নেগেটিভ চার্জটা বেশি থাকছে, ফলে ইলেকট্রোফাইল যখনই অ্যাটাক করবে কোন কোন আইসোমার তৈরি করবে, হয় অর্থ আইসোমার তৈরি করবে, তা নাহলে প্যারা আইসোমার তৈরি করবে। তার মধ্যে অর্থতে আবার একটা গল্প আছে, অর্থতে মনে করো কিছু গ্রুপ ঢুকলো, এখানে অর্থতে একটা গ্রুপ আছে আর এখানে হ্যালোজেন আছে, হ্যাঁ পরস্পরের সাথে কি করে জানো তো, একটা বিকর্ষণ করে, একটা স্টেরিক হিন্ড্রেন্স তৈরি করে, হ্যাঁ মানে সাইজটা একদম কাছাকাছি, তো বড় বড় সাইজ পাশাপাশি থাকে, ওরা কি করে পরস্পরের সাথে বিকর্ষণ করে, ফলে অর্থ আইসোমারটা অতটা বেশি স্টেবল হয় না। কিন্তু এটার বদলে যদি এখানে প্যারা আইসোমারটা তৈরি হয়, প্যারা আইসোমারের সাথে ওর যথেষ্ট দূরত্ব আছে, কোনো সমস্যা নেই। এর জন্য যখনই কোনো হ্যালোয়ারিনসের আমরা রিয়াকশান করব, যখনই আমার অর্থ আর প্যারা দুটো প্রোডাক্টই তৈরি হবে, তখন আমরা প্যারা যে প্রোডাক্টটা তৈরি হবে সেটাই হবে হচ্ছে আমার মুখ্য প্রোডাক্ট। আগের দিন আমি করিয়েছিলাম তোমাদেরকে, প্যারার দিয়ে প্রোডাক্ট দিয়ে মুখ্য প্রোডাক্ট করেছিলাম। চলো হেডিং করো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, তার মধ্যে 1 নাম্বার রিয়াকশন, মানে আমরা টোটাল সিস্টেমে 7 নাম্বার রিয়াকশন হেডিং করেছো, 7 নাম্বার রিয়াকশন। তো 7 নাম্বার রিয়াকশনটা আমরা কি লিখবো, একদম পাতি রিয়াকশন। আগের দিন এটা করিয়েছি, আগের দিনের 14টার মধ্যে এই রিয়াকশনটা ছিল। তোমার কাছে আছে হচ্ছে ক্লোরোবেনজিন, তুমি এটার সাথে ক্লোরিন মেশাচ্ছ, ঠিক ছিল, ক্লোরিন মেশাচ্ছ, তোমাদের নিশ্চয়ই মনে আছে এটা আমরা করেছিলাম আলোর অনুপস্থিতিতে অনাদ্র FeCl3 উপস্থিতিতে কি হয়েছিল, এখানে একটা অর্থ আইসোমার তৈরি হয়েছিল আর তার সাথে একটা প্যারা আইসোমার তৈরি হয়েছিল, নিশ্চয়ই তোমাদের মনে আছে এরকম করে। এবং আমি এটাকে লিখে দিয়েছিলাম এটা হচ্ছে মেজর প্রোডাক্ট, মানে এটাই মুখ্য প্রোডাক্ট। তার কারণটা বুঝতে পেরেছো তো, কেননা অর্থ আইসোমার পরস্পরের সাথে বিকর্ষণ করে, ফলে অতটা বেশি স্টেবল হয় না। এটাই হয়ে গেল মুখ্য আইসোমার, ঠিক আছে। চলো 7 নাম্বার রিয়াকশন হয়ে গেল, আগের দিনের রিয়াকশন পাতি রিয়াকশন। 8 নাম্বার রিয়াকশনটা, 8 নাম্বার রিয়াকশন। আচ্ছা কি আছে আমার কাছে, স্টার্টিং ম্যাটেরিয়াল আছে ক্লোরোবেনজিন, এটার সাথে আমি মেশাবো হচ্ছে গাঢ় HNO3, গাঢ় H2SO4, আর তার পরেরটাতে আমি এরকম করে আমার কাছে একটা
ক্লোরোবেনজিন আছে তার সাথে মেশাবো হচ্ছে শুধুমাত্র গাঢ় H2SO4। দুটোর মধ্যে ডিফারেন্সটা বোঝার চেষ্টা করো, এখানেও হিট লাগবে এখানেও হিট লাগবে। পার্থক্যটা কি, এখানে গাঢ় HNO3 আছে, যখন গাঢ় যে কোনো সিস্টেমে যখন আমরা গাঢ় HNO3 মেশাবো তো ডেফিনেটলি এখান থেকে কে যাবে জানো তো, এখান থেকে NO2 মানে নাইট্রো গ্রুপটা এখানে ঢুকবে। মানে ব্যাপারটা কি হয়, মনে করো সাপোজ এখান থেকে একটা হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা এখান থেকে একটা হাইড্রোজেন আর এখান থেকে একটা অক্সিজেনের সাথে নিয়ে জল হয়ে বেরিয়ে যায়, তাহলে জল হয়ে যদি বেরিয়ে যায় তাহলে এখানে পড়ে থাকবে কি, NO2 গ্রুপ পড়ে থাকবে। তাহলে আমার এখানে প্রোডাক্ট কি কি তৈরি হচ্ছে একটু বলো তো, কি কি প্রোডাক্ট তৈরি হচ্ছে, Cl অর্থ পজিশনে একটা NO2 আর এটা হচ্ছে Cl প্যারা পজিশনে একটা NO2। তার মধ্যে মুখ্য কোনটা, মুখ্য হচ্ছে এই প্রোডাক্টটা প্যারা আইসোমারটা। কি তৈরি হলো, কি তৈরি হলো, অর্থক্লোরোনাইট্রোবেনজিন আর প্যারাক্লোরোনাইট্রোবেনজিন। হ্যাঁ আচ্ছা, কোনো একটা বেনজিন রিংয়ের মধ্যে যদি আমরা হ্যালোজেনকে ঢোকাই তাহলে সেটাকে কি বলে, হ্যালোজিনেশন। হ্যাঁ, যদি নাইট্রো গ্রুপকে ঢোকাই তাহলে সেটা কি বলবো আমরা, নাইট্রেশন। যদি আমরা সালফোনিল গ্রুপকে ঢোকাই তাহলে সালফোনেশাল, অ্যামিন গ্রুপটা ঢোকালে অ্যামিনেশন। একটু আগে আমরা কি করেছি, NH3 দিয়ে অ্যামিন গ্রুপ ঢুকিয়েছি না, ওটা হচ্ছে অ্যামিনেশন। এর আগের রিয়াকশনটাতে কি করলাম, ক্লোরিন ঢোকালাম তাহলে ওটা ক্লোরিনেশন। এইটাতে আমরা কি করছি, নাইট্রো গ্রুপ ঢোকাচ্ছি, এটা নাইট্রেশন। এটাতে কি হবে বলো তো, এখানে শুধুমাত্র গাঢ় H2SO4 আছে, তাহলে ডেফিনেটলি দেখেই বুঝতে পারছো এখানে কোন গ্রুপটা ঢুকবে, এখানে SO3H ঢুকবে প্লাস আবার এটার সাথে প্যারা পজিশনে কি ঢুকবে, SO3H ঢুকবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে আমার মেজর প্রোডাক্ট। কি গ্রুপ ঢুকলো, SO3H মানে সালফোনিল গ্রুপ, তাহলে এটাকে আমরা কি বলবো, সালফোনেশন। তাহলে কি কি রিয়াকশন শিখলাম আমরা, 7, 8, 9, 7 নম্বরে শিখলাম ক্লোরিনেশন, 8 নম্বরে শিখলাম HNO3 থাকলে নাইট্রো ঢুকবে, নাইট্রেশন, 9 নম্বরে শিখলাম সালফোনেশন। ঠিক আছে, চলো তো 10 নাম্বার আর 11 নাম্বার রিয়াকশনটা দেখো তো একদম পাতি রিয়াকশন কিনা। 10 নাম্বার রিয়াকশন তোমার কাছে আছে হলো ক্লোরিন, 11 নাম্বারটাতেও তোমার কাছে আছে হচ্ছে ক্লোরোবেনজিন। এটার সাথে মেশাবো আমি CH3Cl, এটার সাথে মেশাবো হচ্ছে আমি CH3COCl, এটার মধ্যে দেবো আমি অনাদ্র AlCl3, এটাতেও দেবো আমি অনাদ্র AlCl3। 80 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, 80 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। নাইট্রোবেনজিন দ্রাবক, এখানে লিখবো আমরা নাইট্রোবেনজিন দ্রাবক, এখানেও তাই নাইট্রোবেনজিন দ্রাবক। ঠিক আছে, ভালো করে বোঝো কি হবে, দেখেই বুঝতে পারছো। এটা যদি আমার কি হবে, এটা CH3 প্লাস আর Cl মাইনাস হিসেবে থাকবে, এটাও তাই CH3CO, হ্যাঁ, আর এখানে হচ্ছে Cl। ঠিক আছে, এখন ঘটনাটা কি হচ্ছে ভালো করে দেখবে, খুব ইন্টারেস্টিং একটা জিনিস। হ্যাঁ, এটা এখানে কি হচ্ছে, এটা এই, ঠিক আছে, খুব সুন্দর একটা রিয়াকশান কিন্তু এটা। CH3 অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম ছিল তো, CH3COCl, তাহলে এটা যদি ব্রেক করে তাহলে Clটা মাইনাস হয়ে বেরিয়ে যাচ্ছে আর কার্বনের কাছে প্লাস আছে। আচ্ছা, এখানে একটা হাইড্রোজেন ছিল, সেই হাইড্রোজেনটা Clকে নিয়ে HCl হয়ে বেরিয়েছে, তাহলে CH3 ঢুকে যাবে না। এখানে একটা হাইড্রোজেন ছিল, সেই হাইড্রোজেনটা Clকে নিয়ে HCl হয়ে বেরিয়ে আছে, তাহলে COCH3টা ঢুকে যাবে না। হয়ে গেল, শেষ। আবার কি, আর কিছু আবার অপেক্ষা করছো নাকি কিছুর জন্য? ছিল ক্লোরোবেনজিন, একটা হবে অর্থ আর একটা হবে প্যারা, একটা হবে অর্থ আর একটা হবে প্যারা। এখানে কি ঢুকবে অর্থতে, CH3, এখানে কি ঢুকবে COCH3, এখানে ঢুকবে COCH3। এটা হবে মেজর প্রোডাক্ট যেহেতু প্যারা আইসোমার, এটা হবে মেজর প্রোডাক্ট যেহেতু প্যারা আইসোমার। বলো কি রিয়াকশন, দেখে চিনতে পারছো, চেনা যাচ্ছে কি কি রিয়াকশন? ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। দেখো ভালো করে দেখো, অ্যালকাইল গ্রুপ ঢুকলো না, CH3 মানে কি মিথাইল। হ্যাঁ, যদি ইথাইল ঢুকতো তাহলে ইথাইলেশন, মিথাইল ঢুকেছে মিথাইলেশন, তার মানে ওটা কি অ্যাকচুয়ালি একটা অ্যালকাইলেশন। ফ্রিডেল ক্রাফটের বিক্রিয়া কি হচ্ছে, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। এখানে কি গ্রুপ ঢুকেছে, এখানে অ্যালকাইল গ্রুপের সাথে আবার অ্যাসিড গ্রুপও রয়েছে, মানে CO গ্রুপ রয়েছে, এই জন্য সামগ্রিকভাবে এটাকে কি বলা হয়, অ্যাসাইল গ্রুপ বলা হয়। অ্যাসাইল গ্রুপ ঢুকলে তাহলে আমি তার নাম কি হয়ে যাবে, ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। তাহলে এটার নাম হচ্ছে কি, ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। ঠিক আছে, আর এটা কি হয়ে যাচ্ছে, হ্যাঁ এটা কি হয়ে যাচ্ছে, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। ক্লিয়ার হয়েছে, দুটো রিয়াকশন হয়ে গেল, পাতি রিয়াকশন না, জল ভাত রিয়াকশন। চলো, এটা কি হয়ে গেল, অ্যালকাইলেশন, এটা হয়ে গেল অ্যাসাইলেশন। আশা করি এটা নিয়ে আর কোনো সমস্যা নেই। চলো, 11 নাম্বার রিয়াকশন হয়ে গেল। 12 নাম্বার আর 13 নাম্বার রিয়াকশন আর 14 নাম্বার রিয়াকশন তো এর আগেও করিয়ে দিয়েছি তোমাদেরকে, মনে আছে? ঊর্জের বিক্রিয়া করেছিলাম, মনে আছে?
ভার্জের বিক্রিয়া কি ছিল, আর এক্স প্লাস 2Na প্লাস আর এক্স, এখান থেকে 2NaX হয়ে বেরিয়ে গেছিল, আর আর এর সাথে আর যুক্ত হয়ে গেছিল, আর এর সাথে আর যুক্ত হয়ে গেছিল। কি রিয়াকশান এটা আমার কিসের উপস্থিতিতে, ইথারের উপস্থিতিতে হয়েছিল। কি রিয়াকশান, ভার্জের বিক্রিয়া বা উর্জ রিয়াকশান। জাস্ট অ্যালকাইল গ্রুপের জায়গায় অ্যারোমেটিক গ্রুপ দিয়ে দাও, এটা অ্যারাইল গ্রুপ দিয়ে দাও, আর কিচ্ছু না বাবু, আর কিচ্ছু না। দুটো আরের জায়গায় কি তৈরি হবে, এটা বাইফিনাইল তৈরি হলো। কি তৈরি হলো, বাইফিনাইল তৈরি হলো। কি বিক্রিয়া, এটাকে বলা হয় ফিটিক বিক্রিয়া। ফিটিক, আগেরটা ছিল উর্জের বিক্রিয়া, এটা হচ্ছে ফিটিকের বিক্রিয়া। উর্জের বিক্রিয়াতে দুটো অ্যালকাইল গ্রুপ ছিল, এখানে দুটো অ্যারাইল গ্রুপ। শেষ, 11 নম্বর রিয়াকশন, 12 নম্বর রিয়াকশন শেষ, 13 নম্বর। চলো এবার ফিটিকের থেকে আমি এটা ধার নিচ্ছি, আর উর্জের থেকে আমি এটা ধার নিচ্ছি। যখন আর এক্স করেছিলাম উর্জ হয়েছিল, এটা দুবার নিয়েছিলাম ফিটিক হয়েছিল। এবার একটাকে উর্জ নিচ্ছি, একটাকে ফিটিকের ম্যাটেরিয়ালস নিচ্ছি, নিয়ে কাজ করছি। সেম তো 2NaX হয়ে বেরিয়ে যাবে, আর তার সাথে এটা কি হয়ে যাবে, এটা এখান থেকে তৈরি হবে কি বলো, এখান থেকে কি তৈরি হবে, এটা আর তৈরি হলো। কি এটাকে কি বলবো আমরা, উর্জ ফিটিক রিয়াকশান। উর্জ ফিটিক রিয়াকশান, বুঝতে পেরেছো? খুব কঠিন নাকি রিয়াকশানটা? ছিল ভার্জের বিক্রিয়া, করে দিলাম ফিটিকের বিক্রিয়া। ফিটিকের থেকে একটা ম্যাটেরিয়াল নিলাম, ভার্জের থেকে একটা নিলাম, নিয়ে করে দিলাম ভার্জ ফিটিক বা উর্জ ফিটিক বিক্রিয়া। শেষ, 13টা রিয়াকশান হয়ে গেল। চলো নেক্সট একটা রিয়াকশান করি, একদম ফিটিক রিয়াকশানেরই ভাই, এটাকে বলা হয় ফিটিক রিয়াকশানের ভাই রিয়াকশান। 14 নম্বর রিয়াকশান। কি করব, এক্স একদম সেম, এটার সাথে আমি কি নেব, এক্স। হ্যাঁ, এখানে আমরা দুটো সোডিয়াম নিয়েছিলাম বলে 2NaX হয়ে বেরিয়ে গেছিলো। চলো এখানে দুটো সোডিয়াম না নিয়ে দুটো কপার নিয়ে নাও বাবু, ছেড়ে দাও তো, বাকি মশলা সব সেম। এটার সাথে এটা তৈরি হচ্ছে, রাইট, আর দুটো কপার এক্সকে নিয়ে 2CuX হয়ে বেরিয়ে যাচ্ছে। কি তৈরি হচ্ছে, সেম প্রোডাক্ট তৈরি হচ্ছে, বাইফিনাইল। শুধু ওখানে নিয়েছিলাম দুটো সোডিয়াম, এখানে নিলাম দুটো কপার। এই রিয়াকশানটাকে বলা হয় উলম্যান রিয়াকশান। সায়েন্টিস্ট উলম্যানের নাম অনুযায়ী এটার নাম হচ্ছে উলম্যান রিয়াকশান। উলম্যান রিয়াকশান, ক্লিয়ার হয়েছে? তাহলে ভার্জের বিক্রিয়া, ফিটিকের বিক্রিয়া, ভার্জ ফিটিক বিক্রিয়া, উলম্যান বিক্রিয়া, সব একই গল্প। 14 নম্বর রিয়াকশান শেষ। চলো 15 নম্বর রিয়াকশানটা করি। 15 নম্বর ভেরি ইন্টারেস্টিং। কি করছে, ধরো এরকম আছে, মনে আছে তোমরা পড়েছিলে RX প্লাস Mg, এটাকে শুষ্ক ইথারের মধ্যে তোমরা RMgX করেছিলে, কি গ্রিগনার্ড বিকারক। তাহলে এখানে RX এর জায়গায় আমি, এখানে আর এর জায়গায় আমি বেনজিনটা নিয়ে নিয়েছি, মানে অ্যারাইল গ্রুপ নিয়ে নিয়েছি, তার সাথে সেম Mg দেবো, সেম শুষ্ক ইথার দেবো। কি তৈরি হবে বাবু, সেম ড্রাই ইথার দেবো। হ্যাঁ, কি তৈরি হবে, সেম আর, তার জায়গায় এখানে অ্যারোমেটিক হয়ে গেল MgBr, ব্যাস, আর কোনো কিছু নেই। এটা হয়ে গেল কি, এটাও হয়ে গেল গ্রিগনাট রিয়েজেন্ট। বোঝা গেল ব্যাপারটা? ওটা ছিল তোমার আর দিয়ে, এটা হয়ে গেল তোমার অ্যারাইল গ্রুপ দিয়ে। কত নাম্বার রিয়াকশন করলাম, আই থিঙ্ক 15 নাম্বার রিয়াকশন করলাম। চলো 15টা রিয়াকশন একটুখানি ঝটফট করে আমরা রিভিশন করি তো। 15টা রিয়াকশন রিভিশন করছি। হ্যাঁ, শেষ শেষ, অ্যারোমেটিকের রিয়াকশন শেষ বাবু। দেখো ফার্স্ট করেছিলাম কি, ক্লোরোবেনজিন, রাইট, আর 1 2 ধরে করছি না, ক্লোরোবেনজিন। এটার মধ্যে আমরা কি করেছিলাম বলো, এটার মধ্যে আমরা কি করেছিলাম, NaOH দিয়েছিলাম, তার সাথে HCl দিয়েছিলাম, 350 ডিগ্রি সেন্টিগ্রেড দিয়েছিলাম, 300 অ্যাটমসফিয়ার দিয়েছিলাম। আমার কি তৈরি হয়েছিল, আমার ফেনল তৈরি হয়েছিল। আমার কি তৈরি ছিল, ফেনল। 1 নাম্বার রিয়াকশান। 2 নাম্বার রিয়াকশান, এটা আমি করে দেবো 170 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। হ্যাঁ, এখানে জাস্ট একটা দিয়ে দেবো NO2, হয়ে গেল সেকেন্ড রিয়াকশান। থার্ড রিয়াকশান, এটাকে করে দিই 95 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে আরেকটা NO2 দিয়ে দিই, এখানে একটা NO2 দিয়ে দিই, থার্ড রিয়াকশান। ফোর্থ রিয়াকশান, হ্যাঁ, জাস্ট জল দিয়ে দেবো আর 50 ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে দেবো, এখানে আরেকটা NO2 দিয়ে দেই, এখানে একটা NO2 দিয়ে দেই, ফোর্থ রিয়াকশান শেষ। ফিফথ রিয়াকশান, মনে করো ফিফথ রিয়াকশান কী করেছিলাম আমরা, মনে করো ফিফথ রিয়াকশন কী করেছিলাম, অ্যামিনেশন করেছিলাম, অ্যামিন গ্রুপ ঢুকিয়েছিলাম। কী করেছিলাম, এটার সাথে NH3 দিয়েছিলাম, Cu2O দিয়েছিলাম, আর 475 কেলভিন উষ্ণতা দিয়েছিলাম। হ্যাঁ, এখান থেকে হাইড্রোজেন Cl কে নিয়ে HCl হয়ে বেরিয়ে গেছিলো, এখানে কি ঢুকে গেছিলো, NH2 ঢুকে গেছিলো। 5 নাম্বার রিয়াকশান। 6 নাম্বার রিয়াকশান কী ছিল, এটা CuCN ছিল, এটা জাস্ট পিরিডিন ছিল এখানে। 6 নাম্বার CuCl হয়ে বেরিয়ে গেল, এটা হয়ে গেল সায়ানাইড। 6 নাম্বার রিয়াকশান। 7 নাম্বার রিয়াকশান, মনে করো কি ঢুকিয়েছিলাম, ক্লোরিনেশন, ক্লোরিন দিয়েছিলাম, এখানে অনার্দ্র FeCl3 দিয়েছিলাম আলোর অনুপস্থিতিতে। মনে পড়ছে আগের দিনের রিয়াকশান, ক্লোরিনের মতো থাকবে, এখানে একটা অর্থ প্রোডাক্ট তৈরি হবে, আর তার সাথে একটা প্যারা প্রোডাক্ট তৈরি হবে, প্যারাতে তৈরি হচ্ছে। 8 নাম্বার রিয়াকশান, এখানে আমরা ক্লোরিন দেবো না, তার বদলে আমরা কি দেবো, আমরা এখানে দেবো হচ্ছে গাঢ় HNO3
আর গাঢ় H2SO4 কি হবে নাইট্রো, এখানে নাইট্রো ঢুকবে, এখানে নাইট্রো ঢুকবে। 9 নাম্বার রিয়াকশান, এটাকে আর দেবো না, শুধু গাঢ় H2SO4 দেবো, এখানে ঢুকে যাবে SO3H, এখানে ঢুকে যাবে SO3H, রাইট। 10 নাম্বার রিয়াকশান কি করব বলো, জাস্ট আমরা কি করব, এখানে একটা CH3Cl দেবো, আর তা এখানে অনাদ্র AlCl3 নাইট্রো বেনজিন, তার সাথে 80 ডিগ্রি সেন্টিগ্রেড দেবো, এটা হয়ে যাবে CH3, এটা হয়ে যাবে CH3, ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন। এখানে কি দেবো CH3COCl, এটা হয়ে যাবে COCH3, এটাও হয়ে যাবে COCH3, কি হয়ে গেল ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন। চলো তারপরে আমরা কি শিখলাম, যে তারপরে কি শিখলাম, পাশাপাশি যদি আমি এরকম করে এটা করি, তার সাথে দুটো সোডিয়াম নেই, তার সাথে এরকম নেই, হ্যাঁ, এটা কি হয়ে যাচ্ছে, এটা বাইফিনাইল তৈরি করছে, হ্যাঁ, এটা কি হয়ে গেল ফিটিকের রিয়াকশান, এটা হয়ে গেল কি উলম্যান রিয়াকশান, হ্যাঁ, এটা কি পাতি জিনিস, হ্যাঁ, এটা হয়ে গেল কি উর্জ ফিটিকের রিয়াকশান। আবার এটার সাথেই যদি আমি কি করে দেই, একটা ম্যাগনেসিয়াম ঢুকিয়ে দেই শুষ্ক ইথারের উপস্থিতিতে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে MgX। বলো কি বুঝতে অসুবিধা আছে, 15টা রিয়াকশান, পাতি পাতি রিয়াকশান, কোনো সমস্যা, এনিওয়ান, এনি ডাউট? 15টা রিয়াকশান কমপ্লিট, শেষ, হ্যালোয়ারিন্সের রিয়াকশান শেষ। চলো দুটো তিনটে ইম্পর্টেন্ট জিনিস শেখাই পরীক্ষার কোয়েশ্চেনের জন্য। বলছে এই যে দেখো বেনজিনের মাথায় এই যে হ্যালোজেনটা থাকছে, এটা এইভাবেও থাকতে পারে, আচ্ছা, এটা বেনজাইলিকেও থাকতে পারে, এটাকে বেনজাইলিক কার্বন বলি আমরা, এইভাবেও থাকতে পারে, এটা ভিনাইলিক পজিশনেও থাকতে পারে, এটা অ্যালাইলিক পজিশনেও থাকতে পারে। আমরা জানি ডাবল বন্ডের সাথে যে কার্বনটা যুক্ত থাকে ওটাকে ভিনাইলিক কার্বন বলে, আর তার সাথে সিঙ্গেল বন্ডে যে কার্বনটা থাকে সেটাকে অ্যালাইলিক কার্বন বলে। তাহলে এটা অ্যালাইলিক ক্লোরাইড, এটা ভিনাইলিক ক্লোরাইড, এটা বেনজাইলিক ক্লোরাইড, এটা নর্মাল অ্যারাইল ক্লোরাইড, হ্যাঁ। আবার এরকমও তো হতে পারে যে ধরো তোমার কাছে এই যে মানে যে কোনো, মানে আমি বলতে চাইছি কি, ধরো এর আগের দিন আমরা করেছিলাম না যে R3N+Cl- এরকম করে করেছিলাম, ঠিক আছে। তারপরে মনে আছে তোমাদেরকে সেই বেনজিনের মাথায় N2Cl মানে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এখানে প্লাস আর এখানে মাইনাস দিয়েছিলাম। দেখো এগুলোর মাথায় সব মাইনাস মাইনাস চার্জ আছে না, তাহলে এখানেও ক্লোরিনের একটা স্টাইল আছে, এখানেও ক্লোরিনের একটা স্টাইল আছে, এখানেও ক্লোরিনের একটা স্টাইল আছে। বলছে এই যে হ্যালোজেনগুলো, এগুলো না অনেক ধরনের স্টাইল আছে, সেই স্টাইলগুলো আমরা শিখবো। 3টে স্টাইলের হ্যালোজেন আমরা জানি, হ্যাঁ। একটাকে বলা হয় হচ্ছে আয়নিক হ্যালাইড, লিখে নাও খাতায়, আয়নিক হ্যালাইড। একটাকে বলা হয় হচ্ছে ল্যাবাইল হ্যালাইড, মানে যেটা সহজে বেরোতে পারে, ঠিক আছে। আরেকটাকে বলা হয় হচ্ছে ইনার্ট হ্যালাইড, ইনার্ট মানে যেটা নিষ্ক্রিয়, এটাকে বলা হচ্ছে আয়নিক হ্যালাইড, এটাকে বলা হচ্ছে ল্যাবাইল হ্যালাইড, এটাকে বলা হচ্ছে ইনার্ট হ্যালাইড। আয়নিক হ্যালাইড কাকে বলে, ওই যে বলছিলাম যে এক্ষুনি বেনজিনের মাথায় মনে করো NCl আছে, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, তাহলে এই যে হ্যালোজেনের মাথায় কি আছে মাইনাস আছে, তাহলে এটা আয়নিক হ্যালাইড। বা ধরো ওই যে আমরা করছিলাম N, তার সাথে এখানে একটা আর, এখানে একটা আর, এখানে একটা আর, তার সাথে হচ্ছে Cl, তাহলে এটা প্লাস, এটা মাইনাস। এই যে হ্যালোজেনের মাথায় কি আছে মাইনাস আছে, মানে চার্জ আছে, এর জন্য এটাকে বলা হচ্ছে আয়নিক হ্যালাইড। ল্যাবাইল হ্যালাইড কাকে বলছে, ধরো ওই যে আমরা একটু আগে বলছিলাম না CH2Cl, এটা কি বেনজাইলিক ক্লোরাইড। তারপরে হচ্ছে ধরো CH2Cl, এটা কি অ্যালাইলিক ক্লোরাইড। এই ক্লোরিনগুলো কিন্তু ইজিলি বাইরে বেরিয়ে যেতে পারে, তাই না, এই ক্লোরিনগুলো ইজিলি বাইরে বেরিয়ে যেতে পারে, কোনো রেজোনেন্স ফেজোনেন্সের এখানে কোনো ঘটনা নেই, তাই এদেরকে বলেছে ল্যাবাইল হ্যালাইড, মানে সহজেই ক্লোরিনটা বেরোতে পারে। আর ইনার্ট হ্যালাইড কাদের ক্ষেত্রে, ওই যে আমরা আজকে সারাদিন শিখলাম, এই যে এটা হচ্ছে ইনার্ট হ্যালাইড, এই ক্লোরিনটা সহজে বাইরে বেরোতে পারে না। বা ধরো ভিনাইল পজিশনের যে হ্যালাইডটা, এই ক্লোরিনটা সহজে বাইরে বেরোতে পারে না, এই রেজোনেন্স তৈরি করে ডাবল বন্ড তৈরি করতে পারে। বলছে এই 3 ধরনের হ্যালাইড তোমরা শিখলে তো, এই 3 ধরনের হ্যালাইডের মধ্যে কোন হ্যালাইড তোমার, সাপোজ তোমাকে একটা স্যাম্পেল দিয়েছে, আমি ধরে নিলাম এটা হচ্ছে একটা A, এটা হলো B, এটা হলো C। তোমাকে মনে করো একটা স্যাম্পেল দিয়েছে, যে স্যাম্পেলটার মধ্যে কোন ধরনের হ্যালাইড আছে তোমাকে বের করতে হবে, তো তার একটা স্টাইল আছে। কি স্টাইল, ভালো করে বুঝবে, এই পরীক্ষাটা শিখে নাও, এই পরীক্ষাটা তোমাদের খুব দরকার। মনে করো ফার্স্ট একটা পরীক্ষা করব আমরা, ঠান্ডা AgNO3 টেস্ট বলে এটাকে, আর এটাকে বলা হয় হচ্ছে গরম AgNO3 টেস্ট। মানে ব্যাপারটা কি, ব্যাপারটা ভালো করে বুঝবে। আমাকে স্যাম্পেল নিলাম,
স্যাম্পেলটার মধ্যে HNO3 মানে নাইট্রিক অ্যাসিড মেশালাম, হ্যাঁ, তার মানে আমি স্যাম্পেল নিলাম, স্যাম্পেলটার সাথে আমি নাইট্রিক অ্যাসিড মিশিয়ে ওটাকে ঠান্ডা করে দিলাম, ঠান্ডা হয়ে গেল। ওই ঠান্ডা অবস্থার মধ্যে AgNO3 মিশিয়ে দিলাম। যদি কোনো হলুদ রঙের অধক্ষেপ পাই, যে AgCl, হ্যাঁ, বা যদি কোনো হলুদ রঙের বা অন্য ওই ধরনের হলুদ বা সাদা রঙের যদি কোনো অধক্ষেপ পাই, মানে প্রেসিপিটেট পাই, তাহলে সেটা কি বুঝতে হবে, সেটা আয়নিক হ্যালাইড। কেননা এখান থেকে AgNO3 কি করছে, এই Agটা এই ক্লোরিনকে নিয়ে AgCl বা ব্রোমিনকে নিয়ে AgBr তৈরি করছে, তাহলে ওটাকে আমরা কি বলবো, আয়নিক হ্যালাইড। তাহলে ভালো করে মনে রাখো, আয়নিক হ্যালাইড ডিটারমাইন করার আমার কাছে কি শর্ত আছে, আমাকে স্যাম্পেল নিতে হবে, তার মধ্যে HNO3 মিশিয়ে আমি ঠান্ডা করে দেবো, তার মধ্যে AgNO3 মিশিয়ে দেবো। যদি হলুদ বা সাদা কোনো রকম অধক্ষেপ পড়ে, তাহলে আমরা সেটাকে কি বলবো, যে হ্যাঁ ওটার মধ্যে আয়নিক হ্যালাইড আছে। ক্লিয়ার? সেম জিনিসটা করব আমরা, শুধু কি করব, এটার মধ্যে স্যাম্পেল নেব, স্যাম্পেল নিয়ে ওটার মধ্যে সামান্য, মানে স্যাম্পেলটাকে সাধারণত আমি KOH বা NaOH দিয়ে ওটাকে আমি কি করবো, একটুখানি ক্ষারীয় করে নিয়ে ওটাকে হিট দেবো, হিট দিলাম, হিট দেওয়ার পরে ঠান্ডা করে ওটার মধ্যে আমি HNO3 মেশাবো, তারপরে গিয়ে আমি AgNO3 মেশাবো। যদি এমন সিচুয়েশানে ওটা কোনো রকম মানে AgCl বা তোমার ধরো কি বলে AgBr, তার মানে কোনো সাদা বা হলুদ রঙের কোনো অধক্ষেপ যদি দেয়, তাহলে তো আমাকে কি বুঝতে হবে, ওটা ল্যাবাইল হ্যালাইড। কেন দাদা, এটা কি ব্যাপার, মানে অ্যাকচুয়ালি এই যে আমি এখান থেকে KOH-টা দিলাম না, ওটা কি করবে জানো তো, KCl-কে নিয়ে KCl হয়ে বেরিয়ে যাবে, আর OH-টা এখানটাতে ঢুকে যাবে। ওই যে KCl-টা, সেই KCl-এর থেকে আমি AgNO3-এর সাথে AgCl তৈরি করব। মানে এই দুটোর মধ্যে মেন পার্থক্যটা বুঝতে পেরেছো তো? এটা ঠান্ডা করেছিলাম, এটা ঠান্ডা হওয়ার জন্য কি ডাইরেক্টলি আমার স্যাম্পেলের থেকে আমার ক্লোরিনটা আমার নিয়েছিল, ঠিক আছে, কিন্তু এটা যেহেতু গরম অবস্থায় করেছি এবং এটা ক্ষারীয় মাধ্যমে করেছি, তার জন্য কি হচ্ছে, এই ক্লোরিনটাকে প্রথমে এই ক্ষারের এই সোডিয়ামটা বা পটাশিয়ামটা টেনে নিচ্ছে, সেখান থেকে আমি AgNO3 দিয়ে আমি ওটাকে বের করছি। আর যদি এই দুটো টেস্টের একটা টেস্টেও কোনো রকম অধক্ষেপ না পড়ে, তাহলে বুঝতে হবে ওটা ইনার্ট হ্যালাইড। ঠিক আছে, তাহলে তোমাকে স্যাম্পেল দিল, তুমি কি করবা, প্রথমে ওটার মধ্যে HNO3 দিয়ে ঠান্ডা করে দেবা। যদি কোনো অধক্ষেপ পড়ে যায়, বুঝে যাবে ওটার মধ্যে আয়নিক। মনে করো হলো না, তুমি কি করবা, KOH দিয়ে হিট দেবা, তারপরে ঠান্ডা করে আবার ওটার মধ্যে AgNO3 আরেকবার মেশাবা। যদি দেখো যে না অধক্ষেপ পড়েছে, তাহলে বুঝতে হবে এটা, যদি না পড়ে তাহলে বুঝতে হবে ইনার্ট। চলো, 3 ধরনের হ্যালাইড সম্পর্কে আমাদের কাছে ক্লিয়ার কনসেপ্ট চলে আসলো। হ্যাঁ, একদম লাস্ট পার্টে চলে এসেছি, আর 5 মিনিটের মধ্যে ভিডিও কমপ্লিট হয়ে যাবে। তোমাদের বইয়ের মধ্যে দেখবা পলি হ্যালোজেন যৌগ বলে একটা হেডিং করা আছে, তার মধ্যে তোমরা দেখতে পাবা CH2Cl2, CHCl3 ক্লোরোফর্ম, DDT, ফ্রেয়ন, ঠিক আছে, মানে ক্লোরোফ্লুরোকার্বন আর কি, ক্লোরোফ্লুরোকার্বন, ঠিক আছে, CHI3, এগুলোর অনেক অ্যাপ্লিকেশন লেখা আছে। প্রত্যেকটা জিনিসের অ্যাপ্লিকেশন দেখো। DDTর শারীরবৃত্তীয় প্রভাব কি তোমরা জানো, ফিজিক্যাল, ওরা কী ধরনের ক্ষতি করে, কীটনাশক হিসেবে, পেস্টিসাইড হিসেবে ব্যবহার করা হয়। ক্লোরোফ্লুরোকার্বনের কী ক্ষতি করে, তার মধ্যে ফ্রেয়নের মধ্যে তোমরা মনে রাখবা যে CFCl3 এটাকে বলা হয় ফ্রেয়ন 11, CF2Cl2 এটাকে বলা হয় ফ্রেয়ন 12, CF3Cl এটাকে বলা হয় ফ্রেয়ন 13। এই নামগুলো জাস্ট একটু মনে রাখবা। হ্যাঁ, আয়োডোফর্ম, হ্যাঁ, আয়োডোফর্ম কি করতে পারে, আয়োডোফর্ম কি করে, এটা আয়োডিন লিবারেট করে। এই যে আয়োডিনটা বের করতে পারে ওটার অ্যান্টিসেপটিক ধর্ম আছে। এর জন্য অনেকে দেখবা তোমাকে পরীক্ষায় প্রশ্ন করবে যে আয়োডোফর্মের শারীরবৃত্তীয় প্রভাব কি, আমরা কি লিখবো, আয়োডোফর্ম কি করে, আয়োডিন জেনারেট করতে পারে জলীয় দ্রবণে, তার জন্য ও কি করে, আয়োডিনটা আমাদের অ্যান্টিসেপটিক। এটার কিন্তু কোনো অ্যান্টিসেপটিক ধর্ম নেই, অ্যান্টিসেপটিক ধর্ম হচ্ছে আয়োডিনটার। তাহলে এটা যেহেতু আয়োডিনটাকে লিবারেট করতে পারে, মানে খুব তাড়াতাড়ি ভেঙে গিয়ে এটা যেহেতু আয়োডিন তৈরি করতে পারে, সেই আয়োডিনটার অ্যান্টিসেপটিক ধর্ম আছে, এর জন্য এটাকে আমরা অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহার করতে পারি। তারপরে DDT, হ্যাঁ, DDTর মধ্যে যেমন তোমাদের একটা প্রশ্ন আছে, একটা ছোট্ট করে বলে দিই DDT থেকে এই প্রশ্নটা, যে DDT তুমি তৈরি করবে কিভাবে, ঠিক আছে। এই দেখো একদম পাতি দেখে মনে হবে উড়ি বাবা কি নাকি, একটা ক্লোরোবেনজিন নিলাম আর একটা ক্লোরোবেনজিন নিলাম, এগুলো তো সব হাইড্রোজেন আছে, আর তার সাথে নিলাম হচ্ছে আমি ক্লোরাল, এটাকে বলা হয় ক্লোরাল, মানে এটা অ্যালডিহাইড গ্রুপ আর কি, CHO অ্যালডিহাইড গ্রুপ, এটাকে বলা হয় ক্লোরাল, ঠিক আছে। দেখেই বুঝতে পারছো কী হবে, এটা গাঢ় H2SO4 এর সাথে হিট দেওয়া হয়, ঠিক আছে। এই যে হাইড্রোজেন, এই যে অক্সিজেন, এই তিনটে মিলিয়ে কি হয়, জল হয়ে বেরিয়ে যায়। তাহলে এটার সাথে আর এটার সাথে ডাইরেক্টলি কার্বনটা চলে আসছে, তাহলে আমার দেখতে কীরকম হচ্ছে ব্যাপারটা, ক্লোরিন, এটার সাথে কি চলে এসছে, এই কার্বনটা চলে এসছে, এই কার্বনটার সাথে হাইড্রোজেন আছে, আর CCl3 হয়ে গেল DDT, এটা না DDT হয়ে গেল তো। যাও, প্যারা ডাইক্লোরো, এই প্যারা পজিশনে আছে, প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল 1,1,1 ট্রাইক্লোরোইথেন,
দুটো কার্বন আছে মানে ইথেন, সব সিঙ্গেল বন্ড আছে ইথেন। আর 1 নাম্বার কার্বনের রেসপেক্টে এখানে ক্লোরিন ক্লোরিন ক্লোরিন, তাহলে 111 ট্রাইক্লোরো ইথেন। তাহলে ডিডিটির ফুল নাম কি হয়ে গেল? প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল 111 ট্রাইক্লোরো ইথেন। হ্যাঁ, এই ডিডিটি শারীরবৃত্তীয় প্রভাব কি একটুখানি শিখে নিলে, ঠিক আছে। CHCl3, হ্যাঁ মানে ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম থেকে একটা ছোট্ট ইন্টারেস্টিং কোশ্চেন আসে, বলছে ক্লোরোফর্ম যখনই কোনো বায়ুর সংস্পর্শে আসে, ঠিক আছে, বায়ুর সংস্পর্শে আসলেই ক্লোরোফর্মটা কি করে? একটা বিষাক্ত ফসজিন গ্যাস তৈরি করে, বিষাক্ত ফসজিন গ্যাস তৈরি করে। মাথায় রাখবে এটা, বিষাক্ত ফসজিন গ্যাস তৈরি করে, ঠিক আছে। এই যে ফসজিন গ্যাসটা, এই ফসজিন গ্যাসটা কিন্তু মানব শরীরের পক্ষে খুব ক্ষতিকর। এর জন্য তাহলে ক্লোরোফর্মকে যদি আমাদেরকে মনে করো ক্লোরোফর্ম মানে মানুষের চেতনানাশক হিসেবে ব্যবহার করা হয়, মানে মানুষকে কি করে দেয়, ও মানে চেতনা নাশ করে দেয়, অ্যানাস্থেটিক হিসাবে ইউজ করা হয়, ঠিক আছে। কিন্তু এই ক্লোরোফর্ম তো আবার বায়ুর সংস্পর্শে আসলেই এই জিনিসটা ফসজিন তৈরি করছে, এটা আবার ক্ষতিকারক। তাহলে আমাদেরকে কি করতে হবে, বা ক্লোরোফর্মকে আমি কোথায় তাহলে মানে স্টোর করব, হ্যাঁ, যেখানে আমার বায়ুর সংস্পর্শে আসবে না। তো বলছে কিচ্ছু না, জাস্ট ক্লোরোফর্মকে কি করব, বায়ুর থেকে দূরে রাখার জন্য আমি একটা সামান্য ইথাইল অ্যালকোহলের মধ্যে এটাকে নেব, নিয়ে এটাকে বায়ুরুদ্ধভাবে মানে বায়ুর থেকে যে সম্পূর্ণ দূরে যায়, তারপরে অন্ধকার অবস্থায় রাখবো। এটা কিন্তু সবসময় আলোর উপস্থিতিতে হয়, আলোর উপস্থিতিতে এটা ফসজিন তৈরি করে। তাহলে আমাকে কি করতে হবে, অন্ধকার ঘরে রাখতে হবে ক্লোরোফর্মটাকে, আর তার সাথে কি করতে হবে, বায়ুর সাথে যেন অক্সিজেনের সাথে না মেশে তার জন্য বায়ু নিরুদ্ধ করে রাখা হবে। তবুও যদি কিছু পরিমাণ যদি আমার তৈরি হয়েও যায়, বলছে আমি এটার সাথে কি মিশিয়ে দেবো, আমি এটার সাথে ইথাইল অ্যালকোহল মিশিয়ে দেবো, CH3CH2OH ইথাইল অ্যালকোহল মিশিয়ে দেবো। যখনই আমি CH3CH2OH মিশিয়ে দেবো, যদি আমার সামান্য ফসজিন গ্যাস তৈরি হয়ও, তাহলে ওটা কী হবে জানো তো, এই তো আমার ফসজিন COCl2, এটা আমার ফসজিন, ওটা আমার তার সাথে কি আছে, C2H5OH আছে। দেখেই বুঝতে পারছো কি হবে, এখান থেকে ক্লোরিন, এখান থেকে ক্লোরিন, এখান থেকে হাইড্রোজেনকে নিয়ে কি হয়ে যাবে, HCl হয়ে বেরিয়ে যাবে, HCl হয়ে বেরিয়ে যাবে। আর ওই যে OC2H5 আছে, ও কি করবে, এরকম তৈরি করবে, এই OC2H5 ও C2H5, এই যে যৌগটা তৈরি করলো, এই যৌগটা হচ্ছে ডাই ইথাইল, হ্যাঁ, এটা একটা ডাইইথাইল যৌগ। এই ডাইইথাইল যে কার্বনেট যৌগটা তৈরি হলো, এই ডাইইথাইল কার্বনেট যৌগটার কোনো রকম শারীরবৃত্তীয় কোনো নেগেটিভ প্রভাব নেই। তাহলে আমার এখান থেকে দুটো প্রশ্ন আসে। প্রশ্ন নাম্বার 1, আমরা ফসজিন ক্লোরোফর্মের সাথে কিভাবে ফসজিন তৈরি হয়, তো ক্লোরোফর্মের সাথে আলোর উপস্থিতিতে অক্সিজেন মিশলে সেটা ফসজিন তৈরি হয়। সেই ফসজিনকে দূর করতে গেলে আমাকে কি করতে হবে, ফসজিনকে দূর করতে গেলে আমি তার সাথে ইথাইল অ্যালকোহল মিশিয়ে দিতে পারি, এখানে ডাই ইথাইল কার্বনেট আমার যৌগটা তৈরি হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। এইবার আর একটা প্রশ্ন কি আসতে পারে, যে আমরা ক্লোরোফর্মকে কিভাবে সংরক্ষণ করব। আমরা ক্লোরোফর্মকে আলোর অনুপস্থিতিতে অন্ধকার ঘরের মধ্যে সামান্য ইথাইল অ্যালকোহল সহযোগে একটা বায়ু নিরুদ্ধ অবস্থায় একটা পাত্রের মধ্যে রাখবো, যাতে কিনা যদি সামান্য ফসজিন উৎপন্ন হয় সেটা যেন আমার ধ্বংস হয়ে যায়। লাস্ট রিয়াকশান আজকের ভিডিওর, সেটা হচ্ছে ধরো তোমার কাছে এরকম আছে CHCl3 মানে ক্লোরোফর্ম, আর একটা CHCl3 আছে ক্লোরোফর্ম, তার সাথে 6টা এজি মেশাচ্ছি। বুঝতেই পারছো কি হবে, 3টে ক্লোরিন আর 3টে ক্লোরিন, 6টা ক্লোরিন 6টা এজির সাথে 6 এজি তৈরি করবে, AgCl তৈরি করবে, আর তার সাথে এখানে CH এর সাথে CH কি তৈরি করবে, অ্যাসিটিলিন তৈরি করবে। হ্যাঁ, সেম রিয়াকশনটা কিন্তু ওই CHI3 ক্ষেত্রেও হয়, আমি জাস্ট ওটা দেখালাম না, একই রিয়াকশন, ঠিক আছে, অ্যাসিটিলিন তৈরি করতে। তাহলে তোমাকে যদি কোথাও পরীক্ষায় প্রশ্ন দেয় যে ক্লোরোফর্ম থেকে অ্যাসিটিলিন কি করে তৈরি করবে, আমি জাস্ট 6টা এজি মিশিয়ে দেবো, 2টো ক্লোরোফর্ম নিয়ে আমার কাহিনী খতম। চলো বলে ফেলো, 15টা রিয়াকশন শিখেছি। তার সাথে সাথে ল্যাবাইল ক্লোরাইড কাকে বলছে, বা ল্যাবাইল হ্যালাইড কাকে বলছে, ইনার্ট হ্যালাইড কাকে বলছে, সমস্ত ডিটেলসগুলো করেছি। প্রচণ্ড কালো লাগছে আমাকে, উফ এমনি কালো, আজকে সব তোমরা বুঝে গেলে যে অ্যাকচুয়ালি আমার চেহারার কালারটা কীরকম, তাই না? তো যাই হোক বন্ধুরা, একটাই শুধু ছোট্ট করে কথা বলার আছে, যে হ্যালো অ্যালকেন আর হ্যালো অ্যারিন্স চ্যাপ্টারটা শেষ। প্রচুর জিনিসপত্র আমরা শিখলাম। অবশ্যই আমি জানি আজকে লাইটের প্রবলেমের জন্য হয়তো তোমাদের কিছু সমস্যা হয়েছে, ঠিক আছে, কমেন্ট করে দেয় বলে আমাকে বাজে কথা বলো না, খারাপ লাগবে। চেষ্টা করলাম যে অ্যাকচুয়ালি রিদমটা চলে এসেছিলো বলে আর আটকালাম না, কন্টিনিউ করিয়ে দিলাম। অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো। আর সম্পূর্ণভাবে হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন্স চ্যাপ্টারটা টোটাল 8টা ভিডিও হলো, 8টা ভিডিওতে টোটাল চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেছে। যদি টোটাল চ্যাপ্টারের কোথাও কোনো রকম সমস্যা থাকে অবশ্যই আমাকে সেটা জানাবে, 1 নাম্বার। আর দ্বিতীয় কথা হচ্ছে অবশ্যই খাতাতে সুন্দর করে নোটস বানাতে থাকো, বাড়িতে প্র্যাকটিস করতে থাকো। কোনো প্রশ্নে যদি আটকে যাও কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবে না। নেক্সট আমরা সম্ভবত আপাতত 2 দিন গ্যাপ দেবো, ঠিক আছে, একদম র্যান্ডাম চলছে যেহেতু ভিডিওগুলো। তোমরাও মোটামুটি 2-4 দিন, আমি 2-4 দিন, এই সপ্তাহটা মোটামুটি 2-4 দিন গ্যাপ দিচ্ছি। সেই গ্যাপের মধ্যে তোমরা বাকি যে
টোটাল যে 8টা ভিডিও রয়েছে সেই টোটাল 8টা ভিডিওকে পরপর ঠিকভাবে সিনক্রোনাইজ ওয়েতে দেখে নাও, দেখে নিয়ে নোট বানিয়ে ফেলো, বইয়ের থেকে পড়ে ফেলো। কোনো জায়গাতে যদি সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, ভিডিওটি কেমন লাগলে সেটা অবশ্যই জানাবে। আর দেখা হবে পরের ভিডিওতে নতুন একটা চ্যাপ্টারের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।